আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ডিউ লাস্ট অফ বায়োক্রাশ কোর্সের চতুর্থ পার্টে। সো গত পার্টে আমরা জুওলজি বইয়ের প্রথম যে দুইটা পার্ট আছে, দুইটা অধ্যায় আছে, সেই দুইটা অধ্যায় নিয়ে পড়েছিলাম। আজকের পার্টে আমরা তৃতীয় এবং চতুর্থ এই দুটা চ্যাপ্টার পড়ব। সো তৃতীয় যে চ্যাপ্টারটা পরিপাক ও শোষণ দিয়ে আমরা শুরু করব। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে ভাইয়া পার্ট 4। ফার্স্টে কিছু ঘোষণা দিয়ে শুরু করি। দেখো, তোমরা যে কাজটা করবা, যারা হচ্ছে কোর্সটা কিনতেছো, তারা অবশ্যই এই যে পিডিএফটা, এটা হচ্ছে প্রিন্ট আউট করে নিবা, ঠিক আছে? এভাবে প্রিন্ট আউট করে নিবা এবং এইখানে আশেপাশে যে লেখার জায়গা আছে, যে ফাঁকা স্থানগুলো আছে, এগুলো তুমি আরও ইনফরমেশন দিয়ে পূর্ণ করবা, ঠিক আছে? এটাকে একটা প্রপার নোট বানাবা। তোমার পরীক্ষার ঠিক 5 দিন আগে, 10 দিন আগে তুমি যাতে এই নোটটা বারবার রিভিশন দিয়ে শেষ করতে পারো। ওকে, সো তাইলে ভালো একটা প্রিপারেশন হবে। দেখো, আমি কিন্তু পড়ানোর সময় বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন লিখে দিই, আবার গুরুত্বপূর্ণ যেগুলা। তো এই ইনফরমেশনগুলো তুমি চেষ্টা করবা এইখানে লিখে নেওয়ার। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। তো এখান থেকে পরিপাক এবং এনজাইম থেকে প্রশ্ন আসে। সো এনজাইমের নামগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন মুখ গহ্বরে যে এনজাইম আছে, মুখ গহ্বরে যে রস, সেটাকে বলা হচ্ছে লালারস, এবং লালারসে দুই ধরনের এনজাইম থাকে। এনজাইমগুলো কি মনে রাখো? টম। দুই ধরনের এনজাইম হচ্ছে টম। টতে হচ্ছে টায়ালিন, টতে মনে রাখো টায়ালিন, এবং মতে মনে রাখো মল্টেস। মতে কি মনে রাখবে ভাইয়া? মতে হচ্ছে মল্টেস, ঠিক আছে? এখন একটা কথা মনে রাখো, কোনো এনজাইম তুমি কিভাবে চিনবা? কোনো নামের শেষে এএসি থাকলে সেটাকে বলা হচ্ছে এনজাইম। কিন্তু টায়ালিন, এই এনজাইমটার নামের শেষে কিন্তু এএসি নাই। তো এই টায়ালিনের আরেকটা নাম, এই টায়ালিনকে আদর করে বলা হয় সালিভারি অ্যামাইলেস। কি নামে রাখা হয় দেখো? সালিভারি অ্যামাইলেস। তাহলে এখানে দেখো এএসি কিন্তু আছে, এই কথাটা মাথায় রাখো। এবং এই ম দ্বারা আরেকটা ওয়ার্ড মনে রাখো, ম দ্বারা মনে রাখো ভাইয়া মিউসিন। ম দ্বারা আরেকটা ওয়ার্ড মনে রাখো, মিউসিন। মিউসিন এটাও লালা রসেই থাকে, তবে এটা এনজাইম না। হ্যাঁ, এটা কিন্তু এনজাইম না, মিউসিন কোনো এনজাইম না। এটা হচ্ছে পিচ্ছিল কারক। আমাদের মুখের যে লালা, সেটা দেখো তো একটু পিচ্ছিল টাইপের না? সো এটাই কেন পিচ্ছিল হচ্ছে? কারণ মিউসিন আছে এখানে। সো এটা হচ্ছে পিচ্ছিল কারক। পিচ্ছিল কারক হচ্ছে এই মিউসিন। এই কথাটা ভাইয়া মাথায় রাখো। তাহলে মুখে যে লালারস, লালারসে শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে টম। কিন্তু এইখানে কিন্তু লিপিড পরিপাককারী বা প্রোটিন পরিপাককারী কোনো ধরনের এনজাইম থাকে না। তাহলে আমাদের মুখের ভেতরে যে লালা, এখানে শুধুমাত্র শর্করা জাতীয় খাবার পরিপাক হয়, কিন্তু লিপিড বা প্রোটিন এগুলো কিন্তু পরিপাক হয় না, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখো। দেন পাকস্থলী, পতে পাকস্থলী, তিনটা প মনে রাখো। প প প পতে পাকস্থলীতে, পতে প্রোটিন পরিপাককারী এনজাইম, পতে পাজি। তাহলে পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম কি মনে রাখো? পাজি। পাকস্থলীতে তাহলে তিনটা প মনে রাখো, তিনটা প। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম পাজি, ঠিক আছে? তো পা মানে কি? প মানে হচ্ছে পেপসিনোজেন, প মানে হচ্ছে পেপসিনোজেন, প মানে হচ্ছে প্রোরেনিন। হ্যাঁ, তাহলে প দ্বারা দুইটা পাইলাম আমরা, একটা হচ্ছে পেপসিনোজেন আর একটা হচ্ছে প্রোরেনিন। এবং জতে মনে রাখো জিলাটিনেস, আরেকটা মনে রাখো জিলাটিনেস, ঠিক আছে? তাহলে প্রোরেনিন, পেপসিনোজেন, জিলাটিনেস, প্রোরেনিন, পেপসিনোজেন, জিলাটিনেস। আশা করি বুঝতে পেরেছো ভালো করে, ঠিক আছে ভাইয়া? এবং পাকস্থলীতে আরেকটা পরিপাককারী এনজাইম আছে, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। হ্যাঁ, যেটা হচ্ছে লিপিড পরিপাক করে। সো লতে লিপিড, লতে মনে রাখো লাইপেজ, এবং এটা কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চিন, যেহেতু বোল্ড করে লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রেখো যে পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে পাজি। পাজি দ্বারা তো আমরা তিনটা পড়ছি। এবং লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে লতে লিপিড, লতে লাইপেজ, ঠিক আছে? এটা পাকস্থলীতে পাওয়া যায়। দেন আসো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্ষুদ্রান্তে অনেকগুলা পরিপাকের এনজাইম আছে, তো এগুলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রান্তে এখানেই আসলে চূড়ান্ত পরিপাকটা হয়। যেহেতু এখানে চূড়ান্ত পরিপাকটা হচ্ছে, এই চূড়ান্ত পরিপাকের জন্য কিছু এনজাইম লাগে, যে এনজাইমগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এখন ক্ষুদ্রান্তে দুই ধরনের গ্রন্থি আছে। কয় ধরনের গ্রন্থি ভাইয়া? দুই ধরনের গ্রন্থি। একটা হচ্ছে অগ্নাশয়, এবং 2 নম্বর হচ্ছে অন্ত্রের প্রাচীর। তাহলে অগ্নাশয় থেকে যে রসটা আসে বা যে এনজাইমটা আছে, এনজাইম মানে হচ্ছে রস,
তাহলে অগ্নাশয় থেকে যে রসটা আসে সেটাকে কি বলা হচ্ছে? অগ্নাশয়িক রস। আর অন্ত্র থেকে যে রসটা আসে সেটাকে কি বলা হচ্ছে? আন্ত্রিক রস। অন্ত্রের প্রাচীর থেকে যে রসটা আসে সেটার নাম হচ্ছে আন্ত্রিক রস, বা যার আরেকটা নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস। ঠিক আছে, সো সাক্কাস ইন্টেরিকাস এটা হচ্ছে আন্ত্রিক রস। বুঝতে পেরেছ? আশা করি বুঝেছ। আচ্ছা, এখন এইখানে তোমাদের ছোট্ট একটা বিষয় লেখা হয় নাই, সেটা মনে রাখো। এইখানে যে এনজাইমগুলো সেগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। হ্যাঁ, এই বরাবর যে এনজাইমগুলো সেগুলো হচ্ছে শর্করা। তো এটা লিখে নাও, তোমার যে নোট আছে, তুমি যে প্রিন্ট আউট করছো সেখানে লিখে নিবা। তাহলে এটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, এটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম, এগুলো হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম, এবং এইখানে যে এনজাইমগুলো সেটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, যদিও ওপরে লেখা আছে আর কি। হ্যাঁ, ওপরের সাথে মিলায়ে লেখা, তো সো এই কারণে ওপরের দিকে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, তো তুমি হচ্ছে আলাদাভাবে এখানে লিখে নাও যদি না বুঝছো। তাহলে এগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, এগুলো হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম, এগুলো হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। এখন এই এনজাইমগুলোর কিছু আসে অগ্নাশয়িক রস থেকে, কিছু এনজাইম আমরা পাচ্ছি আন্ত্রিক রস থেকে। এখন কোন জায়গা থেকে কোন রসটা আসতেছে এটা আমাদের জানা জরুরি, এবং এটাই তোমাকে পরীক্ষায় দিবে। তোমাকে বলতে পারে যে অগ্নাশয়িক রস কোনটা, ঠিক আছে, অগ্নাশয়িক রস কোনটা, ইলাস্টেস, এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তো আমি যেভাবে মনে রাখি সেটা একটু মাথায় রাখো। দেখো, এই অগ্নাশয়িক রস আর হচ্ছে আন্ত্রিক রস, ঠিক আছে, শর্করা পরিপাককারী এনজাইমের কথা যদি বলি, এই অগ্নাশয়িক রস এবং আন্ত্রিক রস এই দুই জায়গাতেই কিন্তু অ্যামাইলেজ আর মল্টেজ কিন্তু কমন। এখানেও অ্যামাইলেজ মল্টেজ আছে, এখানেও অ্যামাইলেজ মল্টেজ আছে। তো এটা হচ্ছে অগ্নাশয় থেকে আসতেছে, তাই অগ্নাশয়িক অ্যামাইলেজ। এটা অন্ত্র থেকে আসতেছে, আন্ত্রিক অ্যামাইলেজ। তাহলে দেখো, অ্যামাইলেজ মল্টেজ এটা দুই জায়গাতেই আছে, অগ্নাশয়িক রসেও আছে, আন্ত্রিক রসেও আছে। তাহলে অ্যামাইলেজ মল্টেজ দুই জায়গাতেই, বাকিগুলা কোথায় বলো তো? বাকিগুলো হচ্ছে অ্যান্ট্রিক রসে, তাই কিনা? তাহলে এভাবে পড়ো আমার সাথে, অ্যামাইলেজ মল্টেজ দুই জায়গাতেই, বাকিগুলা আন্ত্রিক রসে। মাথায় থাকবে তো ভাইয়া? ওকে, অ্যামাইলেজ মল্টেজ দুই জায়গাতেই, বাকিগুলা আন্ত্রিক রসে। আচ্ছা, বাকিগুলা কি? যে সুক্রেজ ল্যাকটেজ আইসোমল্টেজ, সুক্রেজ ল্যাকটেজ আইসোমল্টেজ। ঠিক আছে, তাহলে তোমরা তো গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো তো শর্করা, তাই না? তাহলে ওই যে সুক্রোজ এটা তো শর্করা, কোনো নামের শেষে ওএসি থাকলে সেটা হচ্ছে শর্করা, ওএসি থাকলে সেটা হচ্ছে শর্করা। তাহলে এই শর্করা সুক্রোজকে পরিপাক করে যে এনজাইম, সেটাকে আমি সুক্রেজ বলতে পারি, এএসি যোগ করে দিব। তাহলে ওএসি থাকলে শর্করা, এএসি থাকলে এনজাইম। তাহলে এখানে বাকিগুলো হচ্ছে আন্ত্রিক রস থেকে আসে, অর্থাৎ সুক্রেজ, ল্যাকটেজ, গ্যালাক্টেজ, আইসোমল্টেজ, মল্টেজ যেটাই বলি সব হচ্ছে আন্ত্রিক রসে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসলে লিপিড পরিপাককারী এনজাইম। সো লিপিড পরিপাককারী এনজাইম, এখানে লাইপেজ তো কমন, লতে লিপিড, লতে লাইপেজ, আইপেজ না, লাইপেজ, লাইপেজ, আন্ত্রিক লাইপেজ। তাহলে লাইপেজ তো কমন, তাই কিনা? লাইপেজ হচ্ছে দুই জায়গাতে আছে, লতে লিপিড, লতে লাইপেজ। তাহলে এটা অগ্নাশয় থেকে আসতেছে, তাই অগ্নাশয়িক লাইপেজ। এটা অন্ত্র থেকে আসতেছে, তাই আন্ত্রিক লাইপেজ। তাহলে এই দুটা গেল। আচ্ছা, এবার মনে রাখো কোফ মলে, এবার মনে রাখো কোফ, এটা হচ্ছে মলে, কোফ মলে। সো কোফ মলে মানে কি? কো মানে হচ্ছে যে কোলেস্টেরল এস্টারেজ, ফ মানে হচ্ছে ফসফোলাইপেজ, মলে মানে কি? মনোগ্লিসারিডেস, লেতে লেসিথিনেস। কোফ মলে, এইভাবে পড়ো, কোফ মলে, কোফ মলে। তাহলে অগ্নাশয়িক রসে হচ্ছে কোফ, আন্ত্রিক রসে হচ্ছে মলে। দেখো ভাইয়া, তোমাকে এগুলো অ্যান্সার করতে হবে এমসিকিউ। তোমার যদি এই পুরা নামটা মুখস্থ নাও হয়ে যায়, মুখস্থ নাও থাকে, মনোগ্লিসারিডেস নামটা কঠিন, মুখস্থ হচ্ছে না, তুমি যদি এতটুকুও মনে রাখো কোফ মলে, তারপরে তোমার মনে রাখা মানে পরীক্ষা অ্যান্সার করা সম্ভব, কারণ এগুলো তোমার আসবে এমসিকিউতে। যেহেতু এমসিকিউতে আসবে, তোমার তো অপশন দেওয়াই থাকবে। এখন তোমাকে যদি বলে যে আন্ত্রিক রসে কোনটা, এখন তুমি তো ফার্স্টে হচ্ছে অগ্নাশয়িক রস, তারপরে না আন্ত্রিক রস, তো তুমি এভাবে পড়ছো কোফ, তারপর হচ্ছে মলে। তাহলে এই যে মলে, হ্যাঁ, ম দ্বারা যে অপশনটা থাকবে সেটাই। আন্ত্রিক রসে কোনটা থাকে? ম দ্বারা যেটা থাকবে সেটাই, অথবা ল দ্বারা যেটা থাকবে লেসিথিনেস সেটাই, তাই কিনা? ওকে, তাহলে দেখো আমরা লিপিড পরিপাককারী এনজাইম পেয়ে গেলাম কোফ মলে, আর লাইপেজ তো দুই জায়গাতে কমন। প্রোটিন পরিপাককারী এনজাইমের ক্ষেত্রে আসো, তাহলে আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে আমি, আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে আমি, অর্থাৎ অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে, এভাবে পড়ো, আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী এনজাইম বা আমিষ পরিপাককারী এনজাইম, মনে রাখো, আ আ আ আ আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম আমি। ঠিক আছে, বা আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম
অ্যামিনোপেপটাইডেস। ঠিক আছে, তাহলে বাকি যত এনজাইম আছে যেগুলো প্রোটিন পরিপাক করে সেগুলো কোথা থেকে আসে বলো তো? অগ্নাশয় ক্রস থেকে আসে। তাহলে আন্ত্রিক ক্রসে তো আমি, বাকি সবগুলো হচ্ছে অগ্নাশয় ক্রস থেকে। ঠিক আছে, তাহলে এই যে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ইলাস্টেজ, কোলাজিনেস, কার্বক্সিপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, যা কিছু আছে সব কিছু কোথা থেকে পাবো আমরা বলো তো? সব কিছু হচ্ছে অগ্নাশয় ক্রস থেকে। সিম্পল, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আসো সামনের দিকে যাই। আচ্ছা, এবার আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে পাকস্থলীর যে গ্রন্থি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এখান থেকে একবার প্রশ্ন হয়েছে 17-18-তে। তো গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে, এখানে 3.5 বিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। ঠিক আছে, সো এখানে কোষগুলাকে কি মনে রাখো? কোষগুলো হচ্ছে OMAZ, ওমাস। কোষগুলাকে কি? ওমাস। ঠিক আছে, ও মানে হচ্ছে, ওতে হচ্ছে অক্সিন্টিক কোষ, এম মানে হচ্ছে মিউকাস কোষ, এতে হচ্ছে আর্জেন্টিফাইন কোষ, এবং জেডতে জাইমোজেনিক, হ্যাঁ, জাইমোজেনিক পেপটিক স্টাফ কোষ। ঠিক আছে, বা জাইমোজেনিক কোষ, এতটুকুই মনে রাখো, ওমাস। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো কি কি? ওমাস। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো হচ্ছে ওমাস। এখানে কয়টা গ্যাস্ট্রিক পিট থাকে? 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। ঠিক আছে, এখন এই যে অক্সেন্টিক কোষ, এটার আরেকটা নাম ভাইয়া প্যারাইটাল কোষ, এটা মাথায় রাখো। সো প্যারাইটাল এই কোষ থেকে এই সিএল খরিত হয়। এটা কিন্তু কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা, কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা, এবং এটাই ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে কোষ থেকে মিউকাস খরিত হবে, আর মিউকাসের কাজ কি? পিচ্ছিল করা। আচ্ছা, আর্জেন্টিফাইন কোষ থেকে যেটা খরিত হয় গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এবং জাইমোজেনিক কোষ, হ্যাঁ, বা পেপটিক স্টাফ কোষ, এখান থেকে সেটা হচ্ছে পেপসিনোজেন খরিত হয়। ঠিক আছে, সেখান থেকে পেপসিনোজেন। তাহলে এই প্যারাইটাল কোষ থেকে এইচসিএল খরিত হয়। তোমাকে বলবে পাকস্থলীর কোন কোষ থেকে? তাহলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে এইচসিএল খরিত হয়, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার আসো অগ্নাশয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে আরো একটু কথা বলে দিই। এই যে এখানে একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে মাথায় রাখো, এই যে ট্রিপসিনোজেন বা কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে, বা এই যে এখানে আছে প্রোরেনিন, এখানে আছে পেপসিনোজেন। তাহলে এই যে কোনো নামের শেষে যদি জেন থাকে, অথবা কোনো নামের শুরুতে যদি প্রো থাকে, মনে রাখো এই যে নামের শুরুতে প্রো আর নামের শেষে জেন, এটা থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে নিষ্ক্রিয়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয়। সো নিষ্ক্রিয় বুঝাইতে প্রো আর জেন শব্দটা ব্যবহৃত হয়। কোনো কিছু নিষ্ক্রিয় বুঝাইতে কি ব্যবহৃত হয়? প্রো অথবা জেন। তাহলে এই যে ট্রিপসিনোজেন, এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, নিষ্ক্রিয় অবস্থায় এনজাইম। কাইমোট্রিপসিনোজেন, এটা কি নিষ্ক্রিয় অবস্থায় এনজাইম। প্রোরেনিন, এটাও কি নিষ্ক্রিয় অবস্থায় এনজাইম আছে। তাহলে এগুলোকে সক্রিয় বানাতে হয়। কিভাবে সক্রিয় বানাবা ভাইয়া? দেখো, যেগুলো হচ্ছে পাকস্থলীর এনজাইম, তাহলে এই যে পেপসিনোজেন, আরেকটা হচ্ছে প্রোরেনিন, এদেরকে তুমি যদি এইচসিএল দাও, এইচসিএল দিলে এরা হচ্ছে সক্রিয় হবে। তাহলে সক্রিয় হলে কি হবে? পেপসিনোজেনটা পেপসিন হয়ে যাবে, প্রোরেনিনটা শুধুমাত্র রেনিন হয়ে যাবে, অর্থাৎ প্রো শব্দটা বাদ পড়বে। ঠিক আছে, অর্থাৎ পেপসিনোজেন থেকে কি তৈরি হবে? পেপসিন তৈরি হবে। এইচসিএল তুমি যদি দাও এখানে, হ্যাঁ, তাহলে এই যে তুমি চাচ্ছ কি বলতো? এই পেপসিনোজেনকে তুমি পেপসিন বানাবা। তাহলে কি করতে হবে? এখানে এইচসিএল দিতে হবে, তাহলে পেপসিনোজেনটা পেপসিন হবে। প্রোরেনিনটাকে তুমি চাচ্ছ রেনিন বানাবা, সেই ক্ষেত্রেও কি করতে হবে বলতো? এইচসিএলটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তুমি যদি এই যে এই ট্রিপসিনোজেনকে তুমি যদি ট্রিপসিন বানাতে চাও, তাইলে কি করতে হবে? ট্রিপসিনোজেনকে তুমি হচ্ছে ট্রিপসিন বানাবা, তাইলে কি করতে হবে? এখানেও কিছু একটা দিতে হবে, যেটা দিতে হবে মনে রাখো, এন্টারোকাইনেজ দিতে হবে। এন্টারোকাইনেজ দিতে হবে। ঠিক আছে, এন্টারোকাইনেজ দিলে ট্রিপসিনোজেনটা ট্রিপসিনে পরিণত হবে, তাহলে সক্রিয় হবে। তাহলে এগুলো হচ্ছে নিষ্ক্রিয়, ওইটা হচ্ছে সক্রিয়। কাইমোট্রিপসিনোজেনকে তুমি যদি ট্রিপসিন দাও, তাহলে কিসে পরিণত হবে? কাইমোট্রিপসিন হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়, মাথায় রেখো এটা। আসো সামনের দিকে আগে। আচ্ছা, এবার হচ্ছে অগ্নাশয় সম্পর্কে আমরা একটু পড়বো। অগ্নাশয়, তো এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন হয়েছে এবং এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো,
মিশ্র গ্রন্থি, এই নামটা একটু মাথায় রাখো ভাইয়া। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি কি? মিশ্র গ্রন্থি হচ্ছে তিন ধরনের মিশ্র গ্রন্থি, তিন ধরনের মিশ্র গ্রন্থি সম্পর্কে মনে রাখো। একটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়, একটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়, এবং আরেকটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। অর্থাৎ তিনটা নামের মধ্যে আছে শয়, এদেরকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে এই অগ্নাশয় এটা কি তাহলে বলো তো? এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, আশা করি বুঝতে পারতেছো। এটা কি ভাইয়া? এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে যেহেতু এটা মিশ্র গ্রন্থি, তার মানে কি এইখানে মিশ্র গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে হচ্ছে যেখান থেকে এনজাইম এবং হরমোন খরিত হয়, সেটা হচ্ছে গ্রন্থি, বা যেখান থেকে কোনো কিছু খরিত হয় সেটা হচ্ছে গ্রন্থি। এখন মিশ্র গ্রন্থি মানে হচ্ছে এখানে বহিঃক্ষরা গ্রন্থিও আছে, অন্তঃক্ষরা গ্রন্থিও আছে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? এনজাইম খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? হরমোন খরিত হয়, ঠিক আছে? তাহলে এখানে হরমোনও খরিত হবে, এনজাইমও খরিত হবে, তাই তো মিশ্র। তাহলে মিশ্র গ্রন্থি মানে বুঝতে পারতেছো আশা করি, এখান থেকে এনজাইমও খরিত হবে, হরমোনও খরিত হবে। তাহলে এই বহিঃক্ষরা গ্রন্থি যেটা, সেইখান থেকেই আসলে এনজাইম খরিত হবে, এই যে এনজাইম খরিত হবে, এছাড়াও ক্ষারীয় তরল খরিত হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থি বা যেটাকে বলা হচ্ছে অনাল গ্রন্থি, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি। অনাল মানে হচ্ছে নালীবিহীন, আর এই বহিঃক্ষরা মানে হচ্ছে এটা নালীযুক্ত গ্রন্থি। সো এই অনাল অনাল অংশ বা যেটাকে আদর করে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি এটা আসলে কোন জায়গাটা? এটা হচ্ছে অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক যে কোষের গুচ্ছ আছে, বা আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স নামে যে টিস্যু গুচ্ছ আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখন মনে রাখো, এই যে নালীযুক্ত যে গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি মানে তো এখানে নালী থাকবে, তাই না? তো এই নালীটার নাম কি? নালীটার নাম হচ্ছে উইসার্ন নালী। এটাই ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে? তাহলে অগ্নাশয়ের যে নালী, এই নালীটার নাম কি ভাইয়া? নালীটার নাম হচ্ছে উইসার্ন নালী। তো আমাকে প্রশ্ন করতে পারে যে উইসার্ন নালী কোথায় পাওয়া যায়? অগ্নাশয়ে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বহিঃক্ষরা গ্রন্থি মোট 90%, আর অন্তঃক্ষরা গ্রন্থি এটা হচ্ছে 10%। তাহলে 10 লক্ষ কোষের একটা গুচ্ছ হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি হচ্ছে দেখো তো? একটা ক্ষারীয় তরল যেটাকে বলা হচ্ছে HCO3 বাইকার্বনেট আয়নটা পাওয়া যাচ্ছে। এবং এনজাইম আসলে কি কি? এনজাইম হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ, ঠিক আছে, প্রোটিয়েজ। হ্যাঁ, প্রোটিয়েজ এনজাইম কি কি? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে অ্যামাইলেজের প্রধান উৎস হচ্ছে এই বহিঃক্ষরা গ্রন্থি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এনজাইমগুলো সম্পর্কে আমরা পড়লাম। এনজাইমগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোন, ঠিক আছে? এখন এই যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স যে কোষগুচ্ছ, 10 লক্ষ কোষের গুচ্ছ আছে, এইখানে 4 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। মনে রাখো, আলফা, বিটা, ডেল্টা, আর আরেকটা হচ্ছে গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা। এবং এই 4 ধরনের কোষ থেকে কোন হরমোন খরিত হয় সেটা আমাদের জানতে হবে। তো এইভাবে মনে রাখো, GI SP, হ্যাঁ, GMSP, এভাবে পড়তে পারো, GMSP। তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি কি এসপি? তুমি বলবা যে GMSP, ঠিক আছে? এভাবে মাথায় রাখো। তাহলে আলফা, বিটা, ডেল্টা, গামা, GMSP। তাহলে জি মান হচ্ছে গ্লুকাগন, আই মান হচ্ছে ইনসুলিন, এস মানে সোমাটোস্ট্যাটিন, পি মান হচ্ছে পলিপেপটাইড। তো গ্লুকাগন নামের মধ্যেই দেখো গ্লুকোজ বিষয়টা আছে, গ্লুকাগন নামের মধ্যে গ্লুকোজ বিষয়টা আসতেছে। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে কে? গ্লুকাগন। গ্লুকোজ বাড়ায় গ্লুকাগন। তাহলে ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে রক্তে, দেখো যারা হচ্ছে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে মিষ্টি খাইতে মানা করে কেন? ইনসুলিনের পরিমাণটা বেড়ে যাবে। সরি, মিষ্টি খাইতে মানা করে কেন? গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে, তাই না? তাহলে ইনসুলিন, ডায়াবেটিস হলে ইনসুলিন দিতে হয়। তাহলে ইনসুলিনের কাজ কি? ওই গ্লুকোজটাকে কমায় রাখা। রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইনসুলিনের কাজ, তাই তো? আচ্ছা, তাহলে ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজ কমাবে, তাহলে গ্লুকাগন বাড়াবে, ইনসুলিন কমাবে। সোমাটোস্ট্যাটিন, এই যে আলফা আর বিটা থেকে তো হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিন খরিত হচ্ছে। সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে এই আলফা কোষ থেকে কতটুকু হরমোন খরিত হবে, বিটা কোষ থেকে কতটুকু হরমোন খরিত হবে, এটা নিয়ন্ত্রণ করা। তাহলে আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। এবং পলিপেপটাইড, হ্যাঁ, এই যে পলিপেপটাইড হরমোন, এটার কাজ কি? প্যানক্রিয়েটিক
পলিপেপটাইড ক্ষরণ করে, ঠিক আছে? প্যানক্রিয়েটিক, এখানে এ হবে না, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। তাহলে পলিপেপটাইড এই হরমোনটা কি করে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে, ঠিক আছে? ওকে, এইবার আসো যকৃৎ। যকৃৎ থেকে একবার প্রশ্ন হয়েছে, তো এর আগেও আমি বলেছি যে আবরণ, তুমি ঢাকা ভার্সিটির এক্সাম দিবা কিন্তু আবরণ কোনো কিছুর পড়বা না, তাইলে তুমি অনেক বড় একটা ভুলের মধ্যে আছো। হ্যাঁ, তুমি আসলে জানোই না যে ঢাকা ভার্সিটির পরীক্ষাটা আসলে কোথা থেকে হয়, প্রশ্নগুলো কোথা থেকে হয়, ঠিক আছে? সো তুমি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, তোমার আবরণগুলো পড়তে হবে, সব কিছুর আবরণ পড়তে হবে। আচ্ছা, তাহলে যকৃৎ, যকৃৎ, যকৃতের অপর নামগুলো দেখো, এটাকে বলা হচ্ছে জৈব রসায়নাগার, অর্গানিক ল্যাবরেটরি, জীবন সমুদ্রের কর্মমুখর প্রত্যাশ্রয়, ঠিক আছে? আচ্ছা, এটাকে কেন অর্গানিক ল্যাবরেটরি বলা হচ্ছে? কারণ এখানে প্রায় বা জৈব রসায়নাগার কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে প্রায় 500 রকমের জৈব বিক্রিয়া হয়, ঠিক আছে? 500 রকমের বিক্রিয়া সংঘটিত হয়, এই কারণেই তো এটা হচ্ছে একটা ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে যেমন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, এখানেও আমাদের দেহের 500 রকম বিক্রিয়া এখানে সম্পন্ন হয়। তো এটা হচ্ছে 500 রকমের বিক্রিয়া হয়, 500 ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়, বিক্রিয়া সম্পন্ন হয়, সম্পন্ন হয় এই জায়গাটাতে, ঠিক আছে? তো আবরণটার নাম কি? আবরণটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এখানে খণ্ড কয়টা? 4টা হচ্ছে অসম্পূর্ণ খণ্ড, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, 4টা অসম্পূর্ণ খণ্ড, খণ্ডগুলো সম্পূর্ণ না, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট। যদি বলা হয় সবচেয়ে বড় খণ্ড কোনটা? ডান খণ্ড, ঠিক আছে? তাহলে 4টা অসম্পূর্ণ খণ্ড, হ্যাঁ, তাহলে এই মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে ডান খণ্ড, ঠিক আছে? এখানে একটা এখানে হচ্ছে এই চিহ্নটাকে কি বলা হয়, ঠিক আছে? এই চিহ্নটা দিয়ে নিও, তাছাড়া বুঝতে পারবে না ভালো করে, ঠিক আছে? এখানে এই চিহ্নটা দিয়ে নিও, ব্র্যাকেটটা দিয়ে নিও, ঠিক আছে? তাহলে ডান খণ্ডটা সবচেয়ে বড়, এটা পরীক্ষায় আসছিল মেডিকেলে। আচ্ছা, ওজন কত? 1.5 থেকে 2 কেজি ওজন। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে বড় অঙ্গ কোনটা, অ্যান্সার হবে ত্বক, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে বড় অঙ্গ, অপশানে যদি ত্বক থাকে অ্যান্সারটা হবে ত্বক, ত্বক। যদি বলা হয় সবচেয়ে বড় অঙ্গ কোনটা, অ্যান্সার হবে ত্বক। যদি অপশানে ত্বক না থাকে অ্যান্সার তাহলে কি হবে বলো তো? যকৃৎ হবে। কিন্তু তোমাকে যদি প্রশ্নটা এইভাবে করে যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি এবং সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটা, যদি এই কথাটা উল্লেখ থাকে যে অভ্যন্তরীণ অঙ্গ কোনটা, সেটা কিন্তু যকৃৎ, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় অঙ্গ শুধুমাত্র যদি বলে অপশানে ত্বক থাকলে অ্যান্সারটা হবে ত্বক, আর যদি বলে অভ্যন্তরীণ অঙ্গ তাহলে হবে যকৃৎ, অথবা যদি বলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, সেটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সবচেয়ে বড় যে গ্রন্থি, এটার কাজ কি? এটা হচ্ছে পিত্তরস তৈরি করে বা পিত্তরস ক্ষরণ করে। এই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, সেটার কাজ কি? এটার কাজ হচ্ছে পিত্তরস ক্ষরণ করা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যকৃৎ, ধরে নাও এই যে এটাই সেই যকৃৎ, এই যকৃতের 2টা খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড। এই 2 খণ্ড থেকে নালী বের হয় এবং এই জায়গাটাতে একটা থলে যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে পিত্তথলে। তাহলে এই যকৃতের নিম্নতলে কি থাকে? পিত্তথলে থাকে, যেখানে পিত্তরসটা জমা হয়। তাহলে এটার কাজ হচ্ছে পিত্তরস ক্ষরণ করা, তৈরি করা, আর এই পিত্তথলির কাজ হচ্ছে পিত্তরস জমা রাখা, ঠিক আছে? এই পিত্তথলির নালীকে বলা হয় সিস্টিক নালী। তাহলে দেখো, নালী থেকেও প্রশ্ন হয়েছে যে অগ্ন্যাশয়ের নালীটা কি? উইসাং নালী। তাহলে এই যে পিত্তথলির যে নালী, সেটাকে কি বলা হচ্ছে? সিস্টিক নালী। তাহলে এই যে এই জায়গাটাতে পিত্তথলির যে নালীটা, সেই নালীটাকে কি বলা হচ্ছে? সেই নালীটাকে বলা হচ্ছে সিস্টিক নালী। এই নালীটাকে বলা হচ্ছে সিস্টিক নালী, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, দেহের ওজনের 3 থেকে 5% জায়গা দখল করে রাখে এটা, যেহেতু 1 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি হচ্ছে যকৃতের ওজন, এটা দেহের 3 থেকে 5% ওজন নিয়ে রাখে। এরপরে দেখো, কেন্দ্রীয় শিরা, সাইনোসয়েড ইত্যাদি বিদ্যমান, ঠিক আছে? হেপাটোসাইট, তাহলে এখানে কি কি আছে? কেন্দ্রীয় শিরা আছে, সাইনোসয়েড আছে, হেপাটোসাইট ইত্যাদি কোষ আছে যকৃতে, ঠিক আছে? এরপরে দেখো, 500 ধরনের কার্যাবলী সম্পন্ন হয়, যেটা আগে লিখেছি। এছাড়াও ফালসিফর্ম লিগামেন্ট দ্বারা বাহ্যিকভাবে 2 খণ্ডে বিভক্ত। তাহলে এখানে যকৃতের বাহ্যিকভাবে কয়টা খণ্ড আছে? 2টা খণ্ড, ডান এবং বাম। সো এটা কোন লিগামেন্ট দ্বারা যুক্ত? ফালসিফর্ম লিগামেন্ট দ্বারা যুক্ত। কোন লিগামেন্ট দ্বারা? ফালসিফর্ম লিগামেন্ট দ্বারা, ঠিক আছে? যকৃতের ম্যাক্রোফেজ বা
ফ্যাগোসাইটিক কোষকে বলা হচ্ছে কাপফার কোষ, এটা গুরুত্বপূর্ণ। যকৃতে কি পাওয়া যায়? যকৃতের ম্যাক্রোফেজকে বলা হচ্ছে কাপফার কোষ। তাহলে এই ছকের মধ্যে বেশ কয়েকটি ইনফরমেশন রাখছি, যকৃত সম্পর্কে সবচেয়ে বেশি ইনফরমেশন রাখছি এই অধ্যায় থেকে, ঠিক আছে? তো এর কারণ হচ্ছে যকৃত অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই অধ্যায়ের। আচ্ছা, যকৃতের সঞ্চয় ভূমিকা এখান থেকে আসলে প্রশ্ন হয় নাই, তারপরেও রাখছি, একটু মাথায় রেখো এগুলা। যকৃতের সঞ্চয় ভূমিকা কি কি, যকৃত কি কি সঞ্চয় করে আসলে? যকৃত হচ্ছে লিপিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো সঞ্চয় করে। পিত্তরস সঞ্চয় করে না, যকৃত হচ্ছে পিত্তরস তৈরি করে, ঠিক আছে? পিত্তরস সঞ্চয় করে হচ্ছে পিত্তথলি। ওকে, তারপরেও মাথায় রেখো, যদি বলে যে পিত্তরস সঞ্চয় করে কে, পিত্তথলি যদি অপশনে না থাকে তাহলে কি দিবা? যকৃত দিবা। আচ্ছা, দেন হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। সো ভিটামিন কি কি ভিটামিন আছে? পানিতে দ্রাব্য ভিটামিন হচ্ছে বি আর সি, এবং লিপিডে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কেডা, কে ই ডি এ, কেডা। তাহলে লিপিডে দ্রবণীয় ভিটামিন কি, বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন যদি তোমাকে বলে কেডা, আর যদি পানিতে দ্রবণীয় ভিটামিন বলে বি আর সি। এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়, অস্থিমজ্জায় কি তৈরিতে? লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয় কোন ভিটামিনটা বলতো? B12 বা সায়ানোকোবালামিন ও ফলিক অ্যাসিড দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে রক্ত সঞ্চয়, সো মনে রাখো এটা হচ্ছে রক্ত সঞ্চয় করে। যকৃৎ কি করে ভাইয়া? রক্ত সঞ্চয় করে কত? 1500 সিসি, 1500 সিসি রক্ত সঞ্চয় করে, 1500 কিউবিক সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে। খনিজ দ্রব্য সঞ্চয় করে হচ্ছে আয়রন আর আয়রন আর কি এটা? পটাশিয়াম, তাই না? আচ্ছা, তাহলে এই খনিজ দ্রব্যগুলো সঞ্চয় করে, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো, লিপিড ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করতেছে, পিত্তরস সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, খনিজ দ্রব্য সঞ্চয় করে। তাহলে খনিজ দ্রব্য হচ্ছে ফেক, এফইকে এভাবে মনে রাখতে পারো, ফেক। খনিজ দ্রব্য হচ্ছে ফেক, খনিজ দ্রব্য হচ্ছে ফেক। আচ্ছা, এখন এই যে রক্ত সঞ্চয় করে কতটুকু? 1500 সিসি। সো এই 1500 দ্বারা কয়েকটা ইনফরমেশন একটু মাথায় রাখো, ঠিক আছে? 1500 সিসি, 1500। সো এভাবে মনে রাখো যে মাথার আয়তন কত? মাথার আয়তন হচ্ছে 1500 সিসি, ঠিক আছে? এরপরে থুথু, ঠিক আছে? প্রতিদিন তুমি থুথু ফেলো কতটুকু? 1200 থেকে 1500, এই যে 1500 এখানেও আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে যকৃৎ, তারপরে হচ্ছে মূত্র, তারপর হচ্ছে মূত্র। তুমি প্রতিদিন কতটুকু মূত্র পরিত্যাগ করো বলো তো? প্রতিদিন মূত্র পরিত্যাগ করা হচ্ছে 1500 সিসি, ঠিক আছে? তাহলে দেখো এই কয়েকটা ইনফরমেশন। আরেকটা হচ্ছে রেসিডিউয়াল ভলিউম, ফুসফুসের যে রেসিডিউয়াল ভলিউম, এটাও মনে রাখো। রেসিডিউয়াল ভলিউম। তাহলে রেসিডিউয়াল ভলিউম কতটুকু? এটাও 1500 সিসি, ঠিক আছে? তাহলে 1500 দ্বারা এই কয়েকটি ইনফরমেশন মনে রাখো, যে মাথা, থুথু, যকৃৎ, মূত্র, রেসিডিউয়াল ভলিউম, সবগুলোর অ্যান্সার হবে 1500। তাহলে 1500 দ্বারা কোনো একটা অপশন থাকলে সেটার অ্যান্সার হবে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তাহলে তোমাদের বই 1500 দ্বারা এই কয়েকটি ইনফরমেশন আছে। এরপরে দেখো ভাইয়া, শর্করা বিপাক, যকৃতের বিপাক সম্পর্কে আমরা পড়বো। যকৃতের বিপাকীয় ভূমিকাটা আসলে কি? তাহলে যকৃৎ হচ্ছে শর্করা বিপাক করে, এখান থেকে প্রশ্ন হয়েছে 17-18 সেশনে। তাহলে যকৃতের যে শর্করা বিপাক প্রক্রিয়া, কি কি প্রক্রিয়া আছে দেখো? একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, 2 নম্বর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, 3 নম্বর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এখন এই প্রক্রিয়াগুলোতে আসলে কি হয়? গ্লাইকোজেনেসিস নামের মধ্যে দেখো, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, এখানে নামের শেষ অংশে কি আছে? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। জেনেসিস মানে কি বলতো? তৈরির প্রক্রিয়া। কি তৈরির প্রক্রিয়া? গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি বলতো? এই যে গ্লুকোজকে যদি গ্লাইকোজেনে পরিণত করা যায়, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। বুঝতে পেরেছো? গ্লুকোজকে আমরা গ্লাইকোজেন বানাবো, তাইলে সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এখন গ্লুকোজের মাত্রা কমায় কে? ইনসুলিন। কোন হরমোনটা কমায় বলো তো? ইনসুলিন কমায়, তাই না? সো এই ইনসুলিন হরমোনটা
গ্লুকোজটাকে গ্লাইকোজেন বানায় দিতেছে, তাই তো রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এখানে যে হরমোনটা কাজ করে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইনসুলিন। গ্লাইকোজেনোলাইসিস, সিস মানে তো প্রক্রিয়া, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেন কে আমরা ভাঙবো, গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া, সেটা কি? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাইছিলাম, এইবার কি হবে বলতো? গ্লাইকোজেনকে আমি গ্লুকোজ বানাবো, অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে আমি গ্লুকোজ বানাবো। তাহলে এনজাইমটা কি? হরমোনটা কি? হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। এবং একটু আগে তো তোমরা পড়িয়েছি তাই না, যে গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়ায়। আশা করি মনে আছে। এরপরে গ্লুকোনিওজেনেসিস, এটা পরীক্ষায় এসেছিল, এটা কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছিল। সো গ্লুকোনিওজেনেসিস, নামের মধ্যে দেখো নিও শব্দটা আছে। নিও মানে কি বলতো? নিও শব্দটা শুনতেই মনে হচ্ছে না যে নতুন কোনো কিছু? নিও মানে কি? নতুন। সো গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেন বানাতে পারবা, ভালো কথা। আবার গ্লাইকোজেন থেকে তুমি গ্লুকোজ বানাতে পারবা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু নতুন কোন একটা পদার্থ থেকে তুমি যদি গ্লুকোজ বানাও, গ্লাইকোজেনকে তুমি গ্লুকোজ বানাতে পারবা কেন? কারণ গ্লাইকোজেন তো একসময় গ্লুকোজই ছিল। কিন্তু তুমি কি চর্বি থেকে গ্লুকোজ বানানো, এটা কি নতুন একটা বিষয় হলো না? তাহলে নতুন কোন একটা পদার্থ, যেমন অ্যামিনো অ্যাসিড থেকে তুমি যদি বানাও, বা লিপিড থেকে বানাও, ঠিক আছে, অর্থাৎ নন কার্বোহাইড্রেট থেকে তুমি যদি আসলে কার্বোহাইড্রেট বানাও, অর্থাৎ গ্লুকোজ বানাও, সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, এইগুলা থেকে তুমি যদি গ্লুকোজ বানাও, তাহলে সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। এখানে কোন হরমোনটা লাগবে? গ্লুকোকর্টিকয়েড হরমোন লাগবে, ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড হরমোন লাগবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে শর্করা বিপাক আমরা বুঝলাম, এবার হচ্ছে প্রোটিন বিপাক। তাহলে প্রোটিন বিপাক এটা কি কি? এক নম্বর হচ্ছে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন মানে কি? ইউরিয়া তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। এটা কোন চক্রের মাধ্যমে হয় ডিঅ্যামিনেশন? অর্নিথিন চক্রের মাধ্যমে এই ডিঅ্যামিনেশনটা সম্পন্ন হয়, ঠিক আছে। সো ডি মানে ডিলিট, অ্যামিনেশন মানে হচ্ছে অ্যামোনিয়া ডিলিট, ঠিক আছে। এতটুকু মনে রাখো, তাইলেই হবে। কোন চক্র? অর্নিথিন চক্র, এটাও মনে রাখো। প্লাজমা প্রোটিন উৎপাদন, তাহলে যকৃৎ গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন উৎপন্ন করে বা সংশ্লেষ করে। তাহলে প্লাজমা প্রোটিন উৎপাদন, যকৃৎ কি করতে পারে বলতো? গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করতে পারে। হরমোন সংশ্লেষ, 3 নাম্বার হচ্ছে হরমোন সংশ্লেষ। এই হরমোনটার নাম কি? অ্যানজিওটেনসিনোজেন। হরমোনটার নাম ভাইয়া অ্যানজিওটেনসিনোজেন। তাহলে অ্যানজিওটেনসিনোজেন হরমোনটা সংশ্লেষ করে কে? যকৃৎ। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো ফ্যাট বিপাকও করে যকৃৎ, ফ্যাট বিপাক করতে পারে। হিমোগ্লোবিন ভাঙন, এইখান থেকে 2বার প্রশ্ন হয়েছে বা 2টা প্রশ্ন হয়েছে 21-22 সেশনে। দেখো হিমোগ্লোবিন তোমরা তো চেনো তাই না? হিমোগ্লোবিন কি করে বলতো? লোহিত রক্তকণিকাকে লাল দেখায় কেন? হিমোগ্লোবিনের জন্য, এটা প্রত্যেকে জানো। সো এই যে হিমোগ্লোবিনকে ভাঙলে আসলে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন। সো এই হিমোগ্লোবিনকে তুমি চাইলে কি করতে পারবা বলো তো? ভাঙতে পারবা। ভাঙলে কয়টা উপাদান পাবা? একটা পাবা হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। সো এই হিমোগ্লোবিনকে আমরা ভাঙবোটা কিভাবে? হিমোগ্লোবিন ভাঙবো হচ্ছে, দেখো, যকৃতের ম্যাক্রোফেজ কর্তৃক এই যে কাপফার কোষ, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাপফার কোষ। তাহলে এই যকৃতের ম্যাক্রোফেজ দিয়ে আমরা যদি ওই হিমোগ্লোবিনকে ভাঙি, তাহলে কয়টা উপাদান পাবো? হিম পাবো আর হচ্ছে গ্লোবিন পাবো, তাই না? সো এই হিম পরবর্তীতে কি হবে দেখো, হিম পরবর্তীতে হচ্ছে আয়রন হিসেবে অস্থিমজ্জার কোষ হিমোগ্লোবিন উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে আছে। এখানে একটু খারাপ করে লেখা আছে, যাই হোক। এই হিম কি করবে ভাইয়া বলতো? হিমের কাজ হচ্ছে এটা পরবর্তীতে, এখানে তো হিম মানে কি? হিম মানে হচ্ছে এখানে আয়রন আছে, তাই না? হিম গ্রুপের মধ্যে কি থাকে? আয়রন থাকে। এই হিম গ্রুপটা আয়রন, এর ভেতরে যেহেতু আয়রন আছে, আর আয়রন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, তাহলে পরবর্তীতে আবারও আরবিসি তৈরিতে সাহায্য করবে। এই আয়রনের কাজ কি হবে? এটা আরবিসি তৈরিতে পুনরায় সাহায্য করবে, ঠিক আছে। আর গ্লোবিন, এটা দেখো একটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে। নামের শেষে আয়ন আছে। সো নামের শেষে আয়ন থাকলে সেটাকে কি বলা হচ্ছে? প্রোটিন। সো এই গ্লোবিনটা আসলে কিসে পরিণত হবে? এই গ্লোবিনটা মাথায় রাখো ভাইয়া, এটা হচ্ছে যেহেতু প্রোটিন, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। তাহলে গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, হিমটা হচ্ছে আয়রন। আচ্ছা, এখানে আমি আরেকটু সুন্দর করে বুঝাই দিই, দেখো, এই যে
হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা কি পাবো? হিম পাবো আর গ্লোবিন পাবো, তাই তো? এখন এই হিম থেকে যদি তুমি আয়রনটা বের করে দাও, কি বের করে দাও? আয়রনটা বের করে দাও, তাহলে সেটা কিসে পরিণত হবে? হিম থেকে তুমি আয়রন বের করে দিচ্ছ, তাহলে সেটা কিসে পরিণত হবে বলো তো? বিলিভার্ডিনে পরিণত হবে। কিসে পরিণত হবে? এটা পরিণত হবে বিলিভার্ডিন। এবং বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। বিলিভার্ডিনের কালার কি ভাইয়া? বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। এবং এই বিলিভার্ডিনটা একসময় বিলিরুবিনে পরিণত হবে। এটা বিলিরুবিনে পরিণত হবে, বিলিরুবিনে পরিণত হবে। এবং এই বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। বিলিরুবিনের কালার কি কেমন ভাইয়া? বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা হিম আর গ্লোবিন পাবো। হিম থেকে যদি আয়রন বের হয়ে যায় তাহলে সেটা পরিণত হবে বিলিভার্ডিনে, যেটার কালার হচ্ছে সবুজ। পরবর্তীতে এই বিলিভার্ডিনটা বিলিরুবিনে পরিণত হবে, যেটা হচ্ছে হলুদ। এবং এই বিলিরুবিনটা একসময় মলের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে মলের কালারটা কেমন বলো তো? আমরা যে মল ত্যাগ করি, মলের কালারটা কেমন? হলুদ, তাই না? সো হলুদ কেন হয়? এই বিলিরুবিনের কারণেই হয়। আর এখানে যে আয়রনটার কাজ কি হবে বলো তো? এই আয়রনটার কাজ হচ্ছে ভাইয়া, এটা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করবে। এই আয়রনটা তো দেহের মধ্যে থাকবে এবং এটা আরবিসি তৈরিতে সাহায্য করবে। আরবিসি তৈরিতে সাহায্য করে, ঠিক আছে? আর এই গ্লোবিন, এটা যেহেতু প্রোটিনটা ভেঙে গেলে কিসে পরিণত হবে? অ্যামিনো অ্যাসিড। তাহলে গ্লোবিনটা আবারও ভেঙে যাবে, দিয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে? এতটুকু মাথায় রাখলে হবে। সো এটা মাথায় রাখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আসো আমরা সামনের দিকে আগাই আর একটু। আচ্ছা, এই যে হিমোগ্লোবিন, এখান থেকে প্রশ্ন হয়েছিল। তাহলে এই যে গ্লোবিনটা আসলে কি? গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। তাহলে এটাই কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এরপর আসো হরমোনের ভাঙন। সো যকৃতের আরেকটা কাজ হচ্ছে এটা হরমোন ভাঙতে সাহায্য করে। সো কি কি হরমোন? যেমন দ্রুত ধ্বংস হয় কোনটা? দ্রুত ধ্বংস হয় যাদের নামের মধ্যে স্টেরন আছে, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। এই দুটো হরমোন দ্রুত ধ্বংস হয়, আর বাকিগুলো হচ্ছে ধীরে ধীরে ধ্বংস হয়। তাহলে স্টেরন থাকলে সেটা হচ্ছে দ্রুত ধ্বংস হয়, বাকিগুলা ধীরে ধীরে ধ্বংস হয়। এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? আমরা আর একটু সামনের দিকে যাই। দেখো, এই যকৃতের আরো কাজ আছে। যকৃৎ কি করে? লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন, ঠিক আছে? দেখো, কোন একটা শিশু যখন জন্মগ্রহণ করে বা ভ্রূণ অবস্থাতে, সেই সময় কিন্তু তোমরা কি জানো বলো তো? লোহিত রক্তকণিকা এটা উৎপন্ন হয় কখন? কোথা থেকে উৎপন্ন হয় বলো তো? লাল অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়, তাই কিনা? কিন্তু জন্মের সময় বা ভ্রূণ অবস্থাতে কিন্তু লোহিত রক্তকণিকা কিন্তু অস্থিমজ্জায় তৈরি হইতো না। যকৃৎ থেকেই এই লোহিত রক্তকণিকা তৈরি হতো। কিন্তু পরবর্তীতে যখন অস্থিমজ্জায় এই কাজটা শুরু করে রক্ত তৈরি করা, সেই সময়টা থেকে আবার যকৃৎ রক্ত ভাঙার কাজ করে, ঠিক আছে? তাহলে দেখো, এই যকৃৎ লোহিত রক্তকণিকা উৎপাদনের সাথেও জড়িত, কিন্তু একটা সময় এসে সেটা কিন্তু আবার ভাঙন করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, কোলেস্টেরল উৎপাদন করে, পিত্ত উৎপাদন করে, তাপ উৎপাদন করে, টেনসিনোজেন হরমোন উৎপন্ন করে, ক্যাটালেজ এনজাইম, হ্যাঁ, এটা চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কার করে। এটা হচ্ছে চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করতে ব্যবহৃত হয়। চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কার করতে এই ক্যাটালেজ এনজাইমটা ব্যবহার করা যায়। এছাড়াও টক্সিন ও বিষ অপসারণ করে আমাদের দেহ থেকে। তাহলে এগুলো হচ্ছে যকৃতের কাজ। তাহলে দেখো, আমরা ম্যাক্সিমাম পরে কিন্তু যকৃৎ নিয়ে পড়ছি, কারণ হচ্ছে যকৃৎ গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার আসো আমরা যে টপিকটা পড়বো বা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে জুলজির 4র্থ অধ্যায়, যেটা হচ্ছে রক্ত সঞ্চালন। তাহলে ভাই এবার আসো 4র্থ অধ্যায় রক্ত সঞ্চালন। আচ্ছা, তো এই অধ্যায় থেকে যে বিষয় পড়তে হবে, দেখো, প্রথমেই একটা কথা বলা আছে, অ্যারিস্টটল সর্বপ্রথম রক্তের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করেন। আচ্ছা, তাহলে রক্তের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস কে করেছেন? মনে রাখতে হবে অ্যারিস্টটল, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমার যদি বলা হয় যে ব্লাড গ্রুপ কে করেছেন? ব্লাড গ্রুপ নির্ণয় কে করেছেন? কার্ল ল্যান্ডস্টেইনার। সো এটা নিয়ে 11 অধ্যায়ে পড়বো। যাই হোক, আসো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রাণী শারীর তত্ত্বের জনককে? উইলিয়াম হার্ভে। এটা একটু মনে রাখতে পারো যে প্রাণী শারীর তত্ত্বের জনক। প্রাণী শারীর তত্ত্বের জনক ভাইয়া উইলিয়াম হার্ভে।
ঠিক আছে, এটা একটু মনে রাখো, উইলিয়াম হার্ভে। এবং যদি বলা হয় যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, সেটি কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হেলস, তাই না? তাহলে তোমাকে যদি প্রশ্ন করতো যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক, শারীর তত্ত্বের জনক, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হেলস, স্টিফেন হেলস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ভাইয়া দেখো, রক্ত রক্ত সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো আমি পড়ায় দিচ্ছি না, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? রক্তের তাপমাত্রা কত, রক্তের পরিমাণ কত, রক্তের পিএইচ কত, এগুলো একটু তোমরা নিজেরা পড়বা, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর পর এগুলো পড়াই দিই এখান থেকে। তাহলে এইখানে রক্তের দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস এবং বা রক্তের প্লাজমা যেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে রক্তকণিকা। তো এই রক্তরস, এটা হচ্ছে 55%। রক্তের মধ্যে রক্তরসের পরিমাণটা একটু বেশি। তাহলে এই যে রক্তকে দুইটা উপাদানে তুমি ভাগ করতে পারবে, একটা হচ্ছে রক্তরস এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। হ্যাঁ, রক্তকণিকা। এখন এই রক্তরস বা প্লাজমা, এটার পরিমাণটা একটু বেশি, 55%। এটা কিন্তু ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন, ঠিক আছে? তো এই টপিকটা থেকে ঢাকা ভার্সিটিতে 18, 19, 20, 21 প্রশ্ন হয়েছে। তো এখানে বেশ কয়েকটি ইনফরমেশন আছে, এগুলো জাস্ট পড়বা। রক্তের পিএইচ কত, হ্যাঁ, তো এগুলো তোমার জানতে হবে। আচ্ছা, এসিডোসিস কাকে বলা হচ্ছে? দেখো নামটা শুনেই বুঝতে পারতেছো যে অ্যাসিড। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে যেখানে পিএইচ এর মান 7 কম। তাহলে রক্তের পিএইচ হচ্ছে 7.4। এখন 7.4 এর নিচে যদি নেমে যায় বা 7 এর নিচে নেমে গেলে সেটাকে আমরা কি বলবো? সেই রক্তটাকে আমরা বলবো অ্যাসিডোসিস, অর্থাৎ অ্যাসিডিক হয়ে গেছে রক্তটা, এরকম আর কি। আচ্ছা, এবার আসো রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে 45%। রক্তকণিকা হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, যার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই নামটা একটু মাথায় রাখো। 2 নম্বর হচ্ছে শ্বেতরক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বা সংক্ষেপে বলা হয় ডাব্লিউবিসি। এবং 3 নম্বর হচ্ছে অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট। তাহলে এই 3 ধরনের রক্তকণিকা, 3 ধরনের রক্তকণিকা নিয়ে আমরা একটু পড়বো। এর মধ্যে প্রথমেই হচ্ছে লোহিত রক্তকণিকা। এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে, দেখো গত বছরও প্রশ্ন হয়েছে। তো 14, 15, 20, 21, 24, 25, 3 বছর প্রশ্ন হয়েছে। আচ্ছা, তাহলে রক্তকণিকার লোহিত রক্তকণিকার আয়ু, এখান থেকে প্রশ্ন হয়েছে। আয়ু হচ্ছে 4 মাস বা 120 দিন। এখানে নিউক্লিয়াস থাকে না, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। দেন সংখ্যা কত, এগুলো মুখস্থ করবা। শিশু দেহে কত, পূর্ণবয়স্ক মানুষের দেহে কত, পূর্ণাঙ্গ স্ত্রীতে কত, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার গড় করে দেওয়া আছে, তো এটা একটু মাথায় রেখো। এটা হচ্ছে 50 থেকে 54, 44 থেকে 49, এটা একটু মাথায় রেখো, এটা অ্যাকুরেট ইনফরমেশন, ঠিক আছে? এরপরে দেখো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। সো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা কিন্তু না, রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা, এটা বলতে পারে যে রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা। সো এই রক্ত স্বল্পতা কি জিনিস? রক্ত স্বল্পতা মানে হচ্ছে রক্তর পরিমাণটা একটু কম হওয়া। এটা কিন্তু রক্ত শূন্যতা তুমি বলতে পারবে না, কেন? কারণ রক্ত শূন্যতা, শূন্য মানে কি? একদম রক্ত নাই বললেই, মানে রক্তই নাই। তো রক্ত কি একদম নাই এমন কি হইতে পারে, নাকি রক্তটা একটু কমে যেতে পারে? তো এটার নাম হচ্ছে রক্ত স্বল্পতা, এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে? আরেকটা হচ্ছে পলিসাইথেমিয়া। পলি মানে হচ্ছে অনেক। তাহলে রক্তের পরিমাণটা এখানে স্বাভাবিক পরিমাণ কত? 50 লক্ষ, তাই কি না? লোহিত রক্তকণিকার স্বাভাবিক পরিমাণ কত? 50 লক্ষ। এখন 50 লক্ষের চেয়ে যদি কমে যায়, 50 লাখের চেয়ে যদি 25% কমে যায়, সেটা হচ্ছে অ্যানিমিয়া। আর যদি 65 লাখের চেয়ে বেশি হয়ে যায়, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। আশা করি বুঝতেছো, ঠিক আছে? এবার আসো, এই যে এগুলো একটু পড়বা, এগুলো একটু পড়বা। রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? এই যে একটু আগে যে বললাম, দেখো ভ্রূণের প্রাথমিক পর্যায়ে 3 সপ্তাহ বয়স যখন, তখন হচ্ছে কুসুমথলিতে। 3 সপ্তাহ বয়সে কোথায় রক্ত তৈরি হয়? কুসুমথলিতে তৈরি হয়। ভ্রূণের শেষ সময়ে 6 মাস পর্যন্ত পর্যন্ত যকৃতে, ঠিক আছে? যকৃতে, ঠিক আছে? তাহলে 6 মাস পর্যন্ত কোথায়? 6 মাস পর্যন্ত হচ্ছে যকৃতে। এই যে একটু আগে যে যকৃৎ নিয়ে পড়ার সময় বললাম যে ভ্রূণ অবস্থায় এই যে 6 মাস পর্যন্ত, হ্যাঁ, ভ্রূণের শেষ 6 মাস পর্যন্ত, 6 মাস বয়স পর্যন্ত হচ্ছে যকৃতে তৈরি হয়। এবং তার পরবর্তী সময়ে জন্মের পর পরশুকা, স্টারনাম, কশেরুকা, শ্রোণী চক্রের যে লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায়, তাহলে এই রক্ত তৈরির প্রক্রিয়াটার নাম কি? রক্ত তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। তাহলে আরবিসি তৈরির প্রক্রিয়া। এরিথ্রোপোয়েসিস মানে কি? আরবিসি তৈরির প্রক্রিয়া, তৈরির
প্রক্রিয়া, তাহলে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় এই রক্তটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোথা থেকে? জন্মের পরে কোথা থেকে? লোহিত রক্তকণিকার স্টেম কোষে। তাহলে এই সময়টাতে যকৃৎ আবার বিপরীত কাজ করে। তাহলে যকৃৎ দেখো জন্মের এই যে ভ্রূণের শেষ পর্যায়ে 6 মাস বয়স পর্যন্ত যকৃতে রক্তকণিকা তৈরি হচ্ছে, কিন্তু যখনই এই অস্থিমজ্জা সেই দায়িত্বটা নিচ্ছে রক্ত তৈরি করার, তখনই আবার যকৃৎ ভাঙার কাজ শুরু করে। ঠিক আছে, তাহলে ভ্রূণীয় অবস্থায় যকৃৎ প্লীহা থাইমাস, হ্যাঁ ভ্রূণীয় অবস্থায় যকৃৎ প্লীহা এবং থাইমাস থেকে রক্তটা তৈরি হয়। ঠিক আছে, এটা আরেকটা ইনফরমেশন। জন্মের 20 বছর বয়স পর্যন্ত লম্বা অস্থির অস্থিমজ্জায় হিমোসাইটোব্লাস্ট থেকে তৈরি হয়, বাকি সময় অস্থির প্রান্ত হতে। তাহলে জন্ম থেকে 20 বছর পর্যন্ত অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট থেকে কিন্তু রক্তটা তৈরি হয়, আর জীবনের বাকি সময়ে অস্থির প্রান্ত থেকে তৈরি হয়। ঠিক আছে, সো এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, ধ্বংস হয় কোথায়? এই লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়? তাই দেখো জকৃতে ধ্বংস হয়, প্লীহায় ধ্বংস হয়। ঠিক আছে, তো এই কারণে যেহেতু প্লীহায় ধ্বংস হচ্ছে, এই প্লীহাকে একটা বিশেষ নামে ডাকা হয়। দেখো প্লীহাকে বলা হয়, প্লীহাকে বলা হয়, আচ্ছা থামো, এই যে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হচ্ছে? প্লীহা। এখানে একটু ইনফরমেশনগুলা একটু মানে ওয়েল ম্যানার্ড ভাবে সাজানো নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি সাজানো নাই। আমিও যেহেতু এটা নতুন বের করছি, তো তো সেই ক্ষেত্রে টাইপ করতে হয়তো দু এক জায়গাতে ঝামেলা হয়েছে আর কি, তো এই কারণে সমস্যাগুলো হয়েছে। তো আমি এখানে এখানে তুমি লিখে নেবা যে লোহিত রক্তকণিকার, লোহিত রক্তকণিকার রক্ত বা আরবিসি এর কবরস্থান, আরবিসি এর কবরস্থান, কবরস্থান তো লেখা আছে। তাহলে দেখো ভাইয়া, লোহিত রক্তকণিকা কিন্তু যকৃৎ প্লীহা দুই জায়গাতেই ধ্বংস হয়, কিন্তু তোমাকে যদি বলে যে আরবিসি এর কবরস্থান কোনটা, তাহলে কিন্তু যকৃৎ দেয়া যাবে না, কারণ তোমাদের বইয়ে লেখা আছে যে লোহিত রক্তকণিকার কবরস্থান হচ্ছে প্লীহা। এখনো প্লীহার কিছু অপর নাম আছে। প্লীহাকে বলা হয়, প্লীহাতে যেহেতু রক্ত 300 মিলিলিটার রক্ত জমা থাকে, কত মিলিলিটার? 300 মিলিলিটার রক্ত জমা থাকে। কত মিলিলিটার ভাইয়া? 300 মিলিলিটার রক্ত জমা থাকে, রক্ত জমা থাকে। তো যেহেতু 300 মিলিলিটার রক্ত প্লীহায় জমা থাকে, এটাকে বলা হচ্ছে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক, বা মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি নামেও পরিচিত। তাহলে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? প্লীহা। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, এটা হচ্ছে 300 মিলিলিটার রক্ত জমা নিয়েই কিন্তু এটাকে বলা হচ্ছে ব্লাড ব্যাংক। কিন্তু যকৃতে আমরা কত দেখেছিলাম? 1500। তারপরে এটাকে কিন্তু ব্লাড ব্যাংক বলতেছি না, এটা মাথায় রেখো। তো ব্লাড ব্যাংক বললে বা রক্তর কবরস্থান বললে যেটাই বলুক, বা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, অ্যান্সার কিন্তু হবে প্লীহা। ঠিক আছে, আচ্ছা লোহিত রক্তকণিকা আরবিসি দেখতে কেমন? দ্বি অবতল, হ্যাঁ, বা বাই কনভেভ কনকেভ শেপ। ঠিক আছে, এখানে নিউক্লিয়াসটা অনুপস্থিত, আরএনএ, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সব কিছু অনুপস্থিত। এই কথাটা ভাইয়া মাথায় রাখো ভালো করে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা সম্পর্কে এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এই যে লোহিত রক্তকণিকার যে কাজটা আছে, কাজটাও করবো। এখান থেকে যে প্রশ্নটা হয়েছিল যে রবিন হুড অণু বলা হয় কাকে? হিমোগ্লোবিনকে। ঠিক আছে, সো এই অংশটুকু পইরো। ওকে, আচ্ছা দেন আসো এই যে পলিসাইথেমিয়া, অলিগোসাইথেমিয়া, হ্যাঁ, অ্যানেমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো কি? এগুলো একটু দেখো, কারণ এগুলো মুখস্থ করা। আচ্ছা, দেন মাস্ট টু নো, এটা একবার পইরো। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার আকৃতি, সংখ্যা, সংখ্যা কত দেখো? সংখ্যা হচ্ছে 4000 থেকে 11000, গড়ে 7500। এখন ডাব্লিউবিসি ইস টু আরবিসি বা আরবিসি ইস টু ডাব্লিউবিসি যদি বলা হয়, সেটা হচ্ছে 7:1 বা 6:1। তো নতুন বইয়ে মেবি 6:1 আছে, এটা একটু দেখে নিও। ঠিক আছে, এই শ্বেত রক্তকণিকার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। এটা কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চেন ছিল। আচ্ছা, লিউকেমিয়া কি? মাইলোপোয়েসিস, এটা কিন্তু পোয়েসিস, সিস মানে প্রক্রিয়া, পোয়েসিস মানে তৈরির প্রক্রিয়া, মাইলোপোয়েসিস হচ্ছে ডাব্লিউবিসি সৃষ্টি হবার প্রক্রিয়া। এই কথাটা মনে রাখো। লিউকেমিয়া কি? এই যে শ্বেত রক্তকণিকার ক্যান্সারকে বলা হচ্ছে লিউকেমিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে শীত থেকে পড়বা। এই যে লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া আর লিউকেমিয়া এই দুটো কিন্তু একরকম মনে হতে পারে। ঠিক আছে, লিউকেমিয়া মানে হচ্ছে ক্যান্সার, আর লিউকোপেনিয়া মানে হচ্ছে ডাব্লিউবিসির সংখ্যা কমে যাওয়া। দেন আসো এই ডাব্লিউবিসির প্রকারভেদ। সো আকৃতি এবং গঠনগতভাবে ডাব্লিউবিসি এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে একগ্র্যানুলোসাইট। এই একগ্র্যানুলোসাইট নামে শুরুতে আছে এই কথাটার অর্থ হচ্ছে না।
ঠিক আছে। আর গ্র্যানুলোসাইট কথাটার অর্থ হচ্ছে দানাদার, তাহলে এক গ্র্যানুলোসাইট কি হবে, মানে যেহেতু না, অর্থাৎ এটা হচ্ছে অদানাদার, তাহলে একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। ঠিক আছে, তাহলে এখানে মোট শ্বেত রক্তকণিকার 28% হচ্ছে এক গ্র্যানুলোসাইট আর 72%ই হচ্ছে গ্র্যানুলোসাইট। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে দানাদার পদার্থ, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা উপাদান, একটা কোনো কিছু একটা, ধরে নাও যেটা একটা বৃত্তের মধ্যে যদি দানা দিই, দেখো এই দানাগুলোর কারণে এটা একটা কালার হবে, তাই কিনা, এখানে একটা কালার তৈরি হচ্ছে। হ্যাঁ, ধরে নাও যে এখানে কিছু লাল দানা আছে বা হলুদ দানা আছে, এখানে কিছু হলুদ দানা আছে, দেখো তো এই জায়গাটার কি একটা কালার তৈরি হচ্ছে না? তাহলে যেটা হচ্ছে দানাযুক্ত বা দানাদার সেটা কিন্তু বর্ণযুক্ত হয়, আর যেটা হচ্ছে দানাহীন সেটা কিন্তু বর্ণবিহীন হয়। এই কথাটা মাথায় রেখো ভাইয়া। এখন কোনো কিছু যদি দানাদার হয় সেটা কিন্তু আমরা ফিল করতে পারি হাত দিলে, যেমন এই জায়গাটা ধরে নাও অনেক মসৃণ, এই বোর্ডের এই জায়গাটা সারফেসটা অনেক মসৃণ, এবং এখানে যদি আমি কিছু বালি ছিটাই দিই, হ্যাঁ, বালি ছিটাই দিলে, বা আমার হাত হচ্ছে ধরে নাও যে অনেক মসৃণ, তো এর মধ্যে যদি কিছুটা দানা ছিটাই দিই, বালির দানা, তাহলে দেখো তো এই জায়গাটা কি খসখসে হয়ে যাবে না? হাত দিলে আমরা ফিল করতে পারবো না যে এখানে বালির দানা বা কোনো একটা দানা আছে? তাহলে যেটা হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট, সেটা কিন্তু প্রত্যেকটা নামের মধ্যে দেখা আছে ফিল, অর্থাৎ এটা ধরে ফিল করা যায়, এরকম আর কি বিষয়টা। এভাবে মনে রাখার জন্য এভাবে মাথায় রেখো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর বর্ণহীন এটা কি কি আছে? দানাদারের উদাহরণ হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। তাহলে এদের নামের মধ্যে কিন্তু ওই ফিল বিষয়টা নাই। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখো, এ নীলা, এ নীলা, এ মানে হচ্ছে অ্যাসিড, নি মানে হচ্ছে নীল, ল মানে হচ্ছে লাল। তাহলে অ্যাসিড নীলকে লাল বানায়, এই কথাটা মাথায় রেখো। অ্যাসিড কি করে ভাইয়া? নীলকে লাল বানায়। হ্যাঁ, অর্থাৎ এখানে মনে রাখো এই যে নামের মধ্যে আছে বেসোফিল, এখানে বেসোফিল থেকে মনে রাখো বেস মানে তো ক্ষার, তাহলে অ্যাসিড যদি নীলকে লাল বানায়, বেস কি করবে? লালকে নীল বানাবে, তাই না? নীল বানাবে। তাহলে এই যে বেসোফিল, এটার কালার কেমন? এটার কালার হচ্ছে নীল কালার। আর ইউসিনোফিল, তাহলে এটা কি হবে? লাল কালার। ইউসিনোফিল থেকে মনে রাখতে পারে এটা হচ্ছে অ্যাসিড, ইউসিনোফিল অ্যাসিড, তাহলে অ্যাসিড নীলকে লাল বানায়, তাই না? আর যেটা হচ্ছে নিউট্রোফিল, নামের মধ্যে দেখো নিউট্রাল বিষয়টা আছে, নামটা শুনেই বুঝতে পারতেছো যে নিউট্রাল, অর্থাৎ এটা হচ্ছে বর্ণ নিরপেক্ষ। ওকে, আচ্ছা, এখন আসে যে দানাদার এটা তো দুই ধরনের, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তো এই সংখ্যাগুলা যদি পারো মনে রাখবা, না মনে রাখতে পারলে খুব একটা সমস্যা হবে না, তবে জীবনকালটা একটু পড়ো। ঠিক আছে, জীবনকালটা একটু পড়ো, কাজটা পড়তে হবে। একটা কথা মনে রাখো, এই যে ম আর নি, মনি, মনে রাখো এই মনি খাই, এই কথাটা মাথায় রেখো। মনি কি করে ভাইয়া? মনি হচ্ছে খায়। মনোসাইট আর নিউট্রোফিল এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খায়। কি খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খায়, জীবাণু ধ্বংস করে, তাহলে মনি খায়। তাহলে দুইটার কাজ হয়ে গেল। দুইটার জীবনকাল দেখো, দুইটার জীবনকাল সেম, 2 থেকে 5 দিন, 2 থেকে 5 দিন। নিউট্রোফিল, এখানে এই যে অদানাদার যেগুলা, নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, এদের আবার নিউক্লিয়াস খণ্ডযুক্ত। এর নিউক্লিয়াসটা কেমন ভাইয়া? খণ্ডযুক্ত। তো এটা দেখো, এটা হচ্ছে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। তাহলে নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, এটা হচ্ছে কি বলতো? এরা হচ্ছে খণ্ডযুক্ত, নিউক্লিয়াসটা খণ্ডযুক্ত। তাহলে এখানে নিউট্রোফিলের জীবনকাল এটা হচ্ছে 2 থেকে 5 দিন, এবং এটা কত খণ্ড বিশিষ্ট? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ঠিক আছে ভাইয়া, এটা মাথায় রেখো। আচ্ছা, মনোসাইট যেটা, এটা একটু মাথায় রেখো, এটা হচ্ছে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকার। এটার আকৃতি কেমন ভাইয়া? এটা হচ্ছে, এটার নিউক্লিয়াসের আকৃতি কেমন? নিউক্লিয়াসের আকৃতি হচ্ছে বৃক্কাকার বা অশ্বক্ষুরাকার। ঠিক আছে, আর লিম্ফোসাইট এটা গোল খণ্ডবিহীন। ওকে, আচ্ছা, এখন কোনটা কোথায় উৎপন্ন হয়? সবগুলাই লোহিত রক্তকণিকায় তৈরি হবে বা লোহিত অস্থিমজ্জায় তৈরি হবে। ভালো কথা। দেন লিম্ফোসাইট মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। মনি তো খায়, বাকি দুইটা থাকলো, এই দুইটার কাজ মনে রাখলে আমাদের শেষ এই ছকটা। তাহলে ভেসোফিলের কাজ হচ্ছে দুইটাই, হ দ্বারা, হতে হিস্টামিন, হতে হচ্ছে হেপারিন। তাহলে হিস্টামিন রোগ প্রতিরোধ করে, হেপারিন রক্ত জমাট প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়।
ঠিক আছে। হেপারিন কি? হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ইউসিনোফিল, মনে রাখি ইউসিনোফিল অ্যালার্জি, ইউসিনোফিল অ্যালার্জি, অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া আর কৃমির লার্ভা ধ্বংস করে। ইউসিনোফিল অ্যালার্জি, ইউসিনোফিল অ্যালার্জি, অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া এবং কৃমির লার্ভা ধ্বংস করে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাতে পারি এখন। ঠিক আছে, লিম্ফোসাইট সম্পর্কে আরো কথা বলা আছে। লিম্ফোসাইট 3 প্রকার, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে কোষ। ঠিক আছে, বি লিম্ফোসাইট এটা হচ্ছে বোন ম্যারোতে সৃষ্টি হয়। বি লিম্ফোসাইট কোথায় সৃষ্টি হয়? বোন ম্যারোতে সৃষ্টি হয়। বি থেকে মনে রাখো বোন ম্যারো, ঠিক আছে, বা অস্থিমজ্জা যেটাকে বলা হচ্ছে। বি লিম্ফোসাইটটাই আসলে অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে এবং এই বি লিম্ফোসাইটটাই অ্যান্টিবডি তৈরি করে। এটাই গুরুত্বপূর্ণ যে লিম্ফোসাইট তো 3 প্রকার, কোনটা অ্যান্টিবডি তৈরি করে? বি লিম্ফোসাইট। আচ্ছা, এবং রক্তের মাধ্যমে অনাক্রম্যতাতে ভূমিকা পালন করে। ঠিক আছে, রক্তের মাধ্যমে অনাক্রম্যতায় এটা ভূমিকা পালন করে। টি লিম্ফোসাইট থাইমাস থেকে। টি লিম্ফোসাইট কোথা থেকে তৈরি হয়? থাইমাস থেকে তৈরি হয়। কোন প্রক্রিয়ায়? থাইমোসাইটোসিস, থাইমোসাইটোস না, সাইটোসিস হবে, সাইটোসিস। ওকে, থাইমোসাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়। কোষ মাধ্যম অনাক্রম্যতায় ভূমিকা পালন করে। ঠিক আছে, সো কোষ মাধ্যমে অনাক্রম্যতায় ভূমিকা পালন করে। তাহলে এই বি আর টি দুটোই অনাক্রম্যতায় ভূমিকা পালন করে, অর্থাৎ জীবাণু ধ্বংস করে। আচ্ছা, এনকে কোষ মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল এটা হচ্ছে বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা। এটা হচ্ছে ভাইরাসের আক্রমণে দ্রুত সাড়া প্রদান করে। সো কিসের আক্রমণে এনকে কোষ সাড়া দিবে? ভাইরাসের আক্রমণে। মাথায় রেখো। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে শ্বেত রক্তকণিকাও শেষ। এবার হচ্ছে অণুচক্রিকা, যেটাকে বলা হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। ওকে, সো থ্রোম্বোসাইট এটার উৎপত্তি কোথায়? লাল অস্থিমজ্জার বড় মেগাকারিওসাইট থেকে এদের উৎপত্তি হয়। ঠিক আছে, ক্ষুদ্রতম রক্তকণিকা। তাহলে যদি বলা হয় যে সবচেয়ে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা, এটা হচ্ছে থ্রোম্বোসাইট। এটাও কিন্তু নিউক্লিয়াসবিহীন। তাহলে শ্বেত রক্তকণিকার কিন্তু নিউক্লিয়াস ছিল, কিন্তু লোহিত রক্তকণিকা আর অণুচক্রিকা এদের কিন্তু নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসবিহীন। আয়ুষ্কাল পড়বা, এগুলো পড়বা, এই কাজটা পড়বা, কাজটা গুরুত্বপূর্ণ। এখানে কি কি কাজ আছে কাজটা দেখবা। ঠিক আছে, ওকে। এবার আসো রক্ত জমাট বা রক্ততঞ্চন। এখান থেকে 2বার প্রশ্ন হয়েছে, 16, 17, 18, 19, 2 বছর প্রশ্ন হয়েছে। আচ্ছা, তাহলে মোট ফ্যাক্টর, রক্ততঞ্চনের ফ্যাক্টর কয়টা? রক্ততঞ্চনের ফ্যাক্টর হচ্ছে 13টা। আচ্ছা, এখন এই 13টা ফ্যাক্টরের মধ্যে প্রধান ফ্যাক্টর কয়টা? প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা। তাহলে এই 13টার নাম মনে রাখতে পারলে ভালো, যদি মনে না থাকে কয়েকটা কথা বলে দিই। দেখো, প্রধান 4টা অন্তত মনে রাখো। প্রধান 4টা কি? তাহলে প্রধান ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 4। এই 4টা ফ্যাক্টর হচ্ছে প্রধান। তো প্রধান ফ্যাক্টরগুলো কি কি এইভাবে মাথায় রাখো। ফুল পরে থপাস করে, ফুল পরে থপাস করে। ঠিক আছে, তাহলে ফুল মানে কি? ফুল মানে হচ্ছে ফাইব্রিনোজেন, প্রো মানে পরে মানে হচ্ছে প্রথ্রম্বিন, থপাস মানে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, তাহলে থপাস মানে থ্রম্বোপ্লাস্টিন, এবং করে মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে ফুল পরে থপাস করে। আচ্ছা, তাহলে এটা কোথায় অবস্থান করে? এর মধ্যে 3 নাম্বার যে ফ্যাক্টরটা থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোসাইট মানে তো অণুচক্রিকা, তাহলে এটা অণুচক্রিকায় অবস্থান করে। তাহলে থ্রম্বোপ্লাস্টিন কোথায় অবস্থান করবে? খুব সিম্পল, থ্রম্বোসাইটে অবস্থান করবে। থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোসাইটে অবস্থান করে বা অণুচক্রিকায় অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, সো এই সক্রিয় হয় কি দ্বারা? এটা মনে রাখতে পারলে ভালো, অথবা খুব একটা সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এখন এর মধ্যে যে 8 নাম্বার ফ্যাক্টর, সবগুলো ফ্যাক্টরের নাম মনে রাখতে পারলে ভালো, না পারলে জাস্ট 8 নাম্বার ফ্যাক্টরটা মনে রাখো। 1 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এই ফ্যাক্টরটার নাম কি? এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, হিমোফিলিক ফ্যাক্টর এ। এবং এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এর অভাবে, মনে রাখো এটার অভাবে কি রোগ হয়? হিমোফিলিয়া হয়। এই 8 নম্বর ফ্যাক্টরের কারণে যে হিমোফিলিয়া হয় সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। এটাকে হচ্ছে হিমোফিলিয়া এ নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে কোন রোগটা হয়? হিমোফিলিয়া এ হয়। আর 9 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিস্টমাস ফ্যাক্টর, ফ্যাক্টরটার নাম কি ভাইয়া? ক্রিস্টমাস ফ্যাক্টর, মাস ফ্যাক্টর।
তো এই ক্রিসমাস ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া বি হয়, হিমোফিলিয়া বি হয়। হ্যাঁ, এই হিমোফিলিয়া বি এর আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস রোগ, ক্রিস্টমাস রোগ। এই কথাটা ভাইয়া মনে রাখো, ক্রিসমাস রোগ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কে? হেপারিন। হ্যাঁ, এই হেপারিন নামের শেষে আয়ন আছে, নামের শেষে কি আছে? আয়ন আছে। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। সো কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধা, অ্যান্টিকোয়াগুলেশন মানে কি? রক্ত জমাট বাঁধার বিপরীত, তাহলে মানে রক্ত জমাট না বাঁধতে দেওয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে এই হেপারিন। তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে কি করে বলতো? থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে অকেজ করে দেয়। তাহলে থ্রম্বোপ্লাস্টিনই কিন্তু হেপারিনকে অকেজ করে, এটা মাথায় রাখো। যদি বলা হয় যে রক্ততঞ্চনকাল কত? 3 থেকে 8 মিনিট। এবং যদি বলা হয় রক্তক্ষরণকাল কত? সে হচ্ছে 1 থেকে 4 মিনিট। ঠিক আছে, রক্তপাত মন্থর এবং বন্ধের প্রক্রিয়াকে বলা হচ্ছে হিমোস্ট্যাসিস বলা হচ্ছে। ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয় প্লাজমিন এনজাইম। ফাইব্রিন জালককে ধ্বংস করে কি? প্লাজমিন এনজাইম। ঠিক আছে, আচ্ছা এবার আসো মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ড নিয়ে পড়তে হবে। এখান থেকে 15-16তে প্রশ্ন এসেছে, এবং প্রশ্নটা কি ছিল বলতো? এই হৃৎপিণ্ডের আবরণটা কি? ঠিক আছে, আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে দেখো, যকৃতের আবরণ, বৃক্কের আবরণ, তারপর হচ্ছে এই যে হৃৎপিণ্ডের আবরণ, যে কোনো আবরণ থেকে কিন্তু তোমার ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হবেই। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। তাহলে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার এই হৃৎপিণ্ড স্পন্দিত হয়ে 155 মিলিয়ন লিটার রক্ত বা 1.5 লক্ষ টন রক্ত নির্গত করে হৃৎপিণ্ড থেকে। সো হৃৎপিণ্ডের আকার আকৃতি কেমন, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এই সবগুলো একটু জিনিস পড়বা। ঠিক আছে, এবং হৃৎস্পন্দন শুরু হয় ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে, এটা 4 সপ্তাহ না 6 সপ্তাহ বয়স থেকে। ঠিক আছে, হ্যাঁ, নতুন বইয়ে চেঞ্জ করছে, 6 সপ্তাহ বয়স থেকে হৃৎস্পন্দন শুরু হয়। এটা মেডিকেলেরও কোশ্চিন। আচ্ছা, হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। এই যে হৃৎপিণ্ডের আবরণ আমরা কি পড়েছি? হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। সো এই পেরিকার্ডিয়াম এটা হচ্ছে দ্বিস্তরী একটা আবরণ। পেরিকার্ডিয়াম কয় স্তরী? এটা হচ্ছে দ্বিস্তরী একটা আবরণ, দ্বিস্তরী আবরণ। সো এই পেরিকার্ডিয়ামকে যেহেতু দ্বিস্তরী, দুইটা স্তরকে কি বলতো? একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে দুইটা স্তরকে কি? একটা হচ্ছে ফাইব্রাস বা তন্তুময়, আর একটা হচ্ছে সেরাস। ফাইব্রাস বা তন্তুময় এটা বাইরের দিকে থাকে, আর সেরাসটা কোথায় থাকে? ভেতরের দিকে থাকে। এই সেরাসটা আবার দুইটা স্তর আছে। সেরাসের মধ্যে কয়টা ভাগ বা কয়টা স্তর? 2টা স্তর। একটা হচ্ছে প্যারাইটাল, যেটা প্রাচীরে থাকে বা বাইরের দিকে থাকে, আর একটা হচ্ছে ভিসেরাল, মানে হচ্ছে ভেতরে থাকে। তাহলে প্যারাইটালটাই থাকে বাইরে, ভতে ভিসেরাল, ভতে ভেতরে থাকে। ঠিক আছে, তাহলে দেখো পেরিকার্ডিয়াম এটা হচ্ছে 2টা স্তর। ঠিক আছে, ফাইব্রাস, সেরাস। সেরাসটা আবার 2টা ভাগে ভাগ করা যায়, প্যারাইটাল, ভিসেরাল। যেটা বাইরে থাকে প্যারাইটাল, যেটা ভেতরে থাকে ভিসেরাল। সিম্পল। এবং এই যে প্যারাইটাল আর ভিসেরাল, এই দুটার মাঝখানে আবার তরল পদার্থ থাকে। এই দুটার মাঝখানে তরল পদার্থ থাকে। ঠিক আছে, এই দুটার মাঝখানে কি থাকে ভাই? তরল পদার্থ, যেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এদের মাঝখানে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরের কয়টা স্তর? প্রাচীরের স্তর হচ্ছে 3টা, এপি, মায়ো, এন্ডো। ঠিক আছে, সো এপিকার্ডিয়াম হৃৎপিণ্ডের একদম উপরের দিকের যে স্তরটা, যেখানে চর্বি লেগে থাকে, সেটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের একদম উপরের স্তর, ধরে নাও যে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাইরে থেকে তুমি যেটা, আচ্ছা মানে ধরে নাও যে এইভাবে আঁকাই হৃৎপিণ্ড। হ্যাঁ, এইভাবে একটু মোটা করে দিই, জাস্ট মজার জন্য এইভাবে পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা জাস্ট এইভাবে মনে রাখো, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, হার্ট। সো হার্টের বাইরে থেকে তুমি যেটা দেখতে পাবা, বাইরে থেকে যেটা দেখতে পাবা, ঠিক আছে, সেটাই তো এপিকার্ডিয়াম। এপি মানে হচ্ছে ওপরে। তাহলে ওপরের ত্বক, হৃৎপিণ্ডের ওপরের ত্বক কি? এপিকার্ডিয়াম। তাহলে তুমি ভেতর থেকে যেটা দেখতে পাবা সেটা হচ্ছে ভেতরের ত্বক। ভেতর থেকে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে ভেতরের ত্বক, যেটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে হচ্ছে ভেতরে। আর এই দুটার মাঝখানে কি আছে? এপি আর এন্ডোর মাঝখানে কি আছে? মাংসের স্তর আছে। মায়া কথাটার অর্থ হচ্ছে পেশি বা মাংস। ঠিক আছে, সো মায়া মানে হচ্ছে পেশি। সো পেশির যে স্তরটা সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম, তাই কিনা? তাহলে এটা হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে অন্তস্থ, এটা হচ্ছে মধ্যস্থ। তাহলে বহিস্থ স্তর, হৃৎপিণ্ড যদি তুমি দেখে থাকো, হৃৎপিণ্ডের চারদিকে চর্বি লেগে থাকে, তুমি দেখবা। তাহলে এখানে চর্বি থাকে, এর ভেতরে হচ্ছে এই যে মানে তো পেশি, তাহলে এটা হচ্ছে পেশি নির্মিত। এবং ভেতরের দিকে তোমরা জানো যে মানুষের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে, তাহলে প্রকোষ্ঠ গঠন করে, কপাটিকা ঢেকে রাখে, এগুলা।
ঠিক আছে, এবার আসো রক্ত সংবহন পদ্ধতি। তাহলে 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি নিয়ে আমরা পড়ব। তাহলে মানব হৃৎপিণ্ডের 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি। তাহলে ভাইয়া দেখো 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি, এখান থেকে প্রশ্ন হয়েছে 23-24 সেশনে। আচ্ছা, তো 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি। আচ্ছা দেখো, এখানে একটা কথা লেখা আছে, হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের কত সময় লাগে? 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এখন এই যে 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি, নামগুলো ফার্স্টে মনে রাখো। একটা হচ্ছে সিস্টেমিক, 2 নম্বর হচ্ছে পালমোনারি, 3 নম্বর হচ্ছে করোনারি এন্ড 4 নম্বর হচ্ছে পোর্টাল। আচ্ছা, নামের সাথে এই সংবহন তন্ত্রের মিল আছে। সংবহন তন্ত্র মানে কি এটা তোমার বুঝতে হবে। দেখো, সংবহন তন্ত্র মানে তুমি যেটা বুঝবা, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হবে, সেটা কোনো একটা জায়গাতে যাবে, আবার হৃৎপিণ্ডে ব্যাক করবে, এটা হচ্ছে রক্ত সংবহন। তাহলে কি বললাম বলো তো? হৃৎপিণ্ড থেকে রক্ত বের হবে, সেটা কোথাও একটা জায়গাতে যাবে, তারপরে আবার হৃৎপিণ্ডে ব্যাক করবে, এই বিষয়টাকে বলা হচ্ছে সংবহন। আমি যদি বলি এই যে কলম সংবহন তন্ত্র, তার মানে কি হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে কলমে যাবে, কলম থেকে হৃৎপিণ্ডে ব্যাক করবে, এটাই হচ্ছে কলম সংবহন। আমি যদি বলতাম এই যে ঘড়ি সংবহন মানে কি বলতো? হৃৎপিণ্ড থেকে রক্তটাই ঘড়িতে যাবে, দেন ঘড়ি থেকে হৃৎপিণ্ডে আবার ব্যাক করবে, তাহলে এটা হচ্ছে ঘড়ি সংবহন। তাহলে বলো তো ভাইয়া, যে এখানে বলা আছে যে সিস্টেমিক রক্ত সংবহন, তাহলে সিস্টেম মানে কি বলতো? সিস্টেম মানে হচ্ছে আমাদের দেহ, আমাদের পুরো দেহ তো একটা সিস্টেম, তাই না? সো যেহেতু আমাদের পুরো দেহ একটা সিস্টেম, তার মানে কি আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে আমাদের সিস্টেমে যাবে, মানে কি দেহে যাবে, আমাদের অঙ্গতন্ত্রে যাবে, তারপর সেখান থেকে আবার ব্যাক করবে, ব্যাক করে হৃৎপিণ্ডে ফিরে আসবে, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। খুবই সিম্পল, তাই কি না? তাহলে দেখো ভাইয়া, সিস্টেমিক সংবহন বা যেটাকে বলা হচ্ছে তন্ত্রীয় সংবহন, এটা আসলে কি হবে? এটা কিভাবে হবে বলতো? দেখো, আমি যদি একটা হার্ট আমি আঁকাই, এটা হচ্ছে একটা ধরনের ডিজিটাল হার্ট, এটাকে বলা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, তাই তো? আচ্ছা, হৃৎপিণ্ড সম্পর্কে যাদের খুব ভালো মতো ধারণা আছে, তারা এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পারবা। দেখো, এই ওপরের দিকে কি থাকে বলতো? এখানে যে শিরাটা দিলাম সেটা কি ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিকে যে শিরাটা দিলাম এটা কি নিম্ন মহাশিরা, রাইট? আচ্ছা, এরপরে ডান নিলয় থেকে আসলে কোন শিরাটা বের হয়? ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত যায়, তাহলে ফুসফুসীয় ধমনী বের হচ্ছে এখান থেকে, শিরা না ধমনী বের হচ্ছে। তাহলে এই বাম অলিন্দে আবার কোনটা ফিরে আসে? বাম অলিন্দে ফিরে আসে ফুসফুসীয় শিরা, তাই কিনা? তাহলে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। আর বাম নিলয় থেকে সারা দেহে রক্ত যায়, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক ধমনী, এটাই হচ্ছে সিস্টেমিক ধমনী, সিস্টেমিক ধমনী বা মহাধমনী। ওকে, তাহলে দেখো, বাম নিলয় থেকে যে ধমনীটা বের হয় সেটার নাম হচ্ছে মহাধমনী, এবং এটা সারা দেহে রক্ত নিয়ে যায়। তাহলে আমাদের রক্ত সংবহনটা কোথা থেকে শুরু হবে? নিশ্চয় বাম নিলয় থেকে শুরু হবে, বাম নিলয় থেকে শুরু হবে, তাই না? দেন কোথায় যাবে রক্তটা? মহাধমনীতে যাবে, মহাধমনীতে গেল, দেন মহাধমনীর মাধ্যমে আমাদের সারা দেহে যাবে, সিস্টেমে যাবে, তাই না? তার মানে কি অঙ্গতন্ত্রে যাবে। দেন এই যে মহাশিরা দুইটা, এটা একটা ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এই দিক দিয়ে ব্যাক করবে রক্তটা, তাই কিনা? এই দুইটা মহাশিরা দ্বারা রক্তটা আবার কোথায় ব্যাক করবে বলো তো? ডান অলিন্দে। তাহলে এই যে বাম নিলয় থেকে শুরু হয়েছে, মহাধমনীতে গেল, অঙ্গতন্ত্রে গেল, মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে ব্যাক করলো, সিম্পল। তাহলে এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে প্রবেশ করলো, শেষ। এটা হচ্ছে সিস্টেমিক, খুবই সিম্পল না? ওকে, এবার যদি বলি পালমোনারি বা ফুসফুসীয়, পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়, তাহলে ফুসফুসীয়, তাহলে এটার নাম কি? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, এটার নাম কি? পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, যেটাই বলি। তো এটা শুরু হবে কোথা থেকে? ডান নিলয় থেকে শুরু হবে। ওকে, ডানি থেকে শুরু হইলো, ডানি থেকে শুরু হওয়ার পরে এটা কি? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, পাধ। দেন ফুসফুসে যাবে রক্তটা, যেহেতু পালমোনারি সংবহন বলতেছি, তার মানে কি হৃৎপিণ্ড থেকে রক্ত হয়ে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্তটা ফিরে আসবে। তাহলে এই যে ফুসফুসে গেল, দেন পালমোনারি শিরার মাধ্যমে, পলিমোনারি না, পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসবে। তাহলে এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ফিরে আসবে, সিম্পল। তাহলে ডান নিলয়, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম অলিন্দ। দেখো কত সহজ, তাই না রক্ত সংবহন তন্ত্র? ওকে, এই করোনারি রক্ত সংবহন তন্ত্র, এটা পরীক্ষায় আসছিল। সো করোনারি রক্ত সংবহন তন্ত্র আসলে কি? দেখো, এখানে আরো একটা ধমনী
আরেকটা হচ্ছে শিরা আছে যার নাম হচ্ছে করোনারি শিরা। এই যে এখানে আরেকটা শিরা যার নাম হচ্ছে করোনারি শিরা, করোনারি শিরা, করোনারি শিরা। আচ্ছা, লেখাটা দেখতে পাচ্ছ কিনা, অন্য একটা কালার দিয়ে লিখি। ঠিক আছে, এইখানে যে শিরাটা তার নাম কি ভাই? এখানে শিরাটার নাম হচ্ছে করোনারি শিরা, করোনারি শিরা। ঠিক আছে, আর এইখানে এই যে মহাধমনী দেখতে পাচ্ছ, একটা কথা মনে রাখো, দেখো একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে আমাদের সারা দেহের তো অক্সিজেন দরকার। তো হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে এই সারা দেহের যে অক্সিজেনের চাহিদাটা, সেটা আসলে সারা দেহে পৌঁছানো, অক্সিজেনটা সারা দেহে পৌঁছানো। তাহলে হৃৎপিণ্ড রক্ত পাম্প করে সারা দেহে, আমাদের সারা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্তটা পৌঁছায় এবং রক্তের সাথে যায় অক্সিজেন, এছাড়াও খাদ্য যায়, হ্যাঁ, পুষ্টি উপাদান যায়। তো হৃৎপিণ্ড যে এত এত কাজ করতেছে সারা জীবন, তো হৃৎপিণ্ডের কি রক্তের দরকার আছে না? হৃৎপিণ্ডের নিজের প্রাচীর যেটা আছে, হৃৎপিণ্ডের তো একটা মাংস আছে, সো সেই মাংসপেশির প্রতিটা কোষ, প্রতিটা কোষের কি খাদ্যের দরকার আছে না? প্রতিটা কোষের কি অক্সিজেনের দরকার আছে না? আছে তো, রাইট? সো হৃৎপিণ্ড আসলে অক্সিজেন কোথায় থেকে পাচ্ছে? দেখো, এটা যাচ্ছে তো, এই নালীটা কোথায় যাচ্ছে? সারা দেহে যাচ্ছে। এই নালীটা কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। আর এদিক দিয়ে তো রক্তটা ফিরে আসে, তাহলে তো হৃৎপিণ্ডে আসলে কেউ রক্ত নিয়ে যাচ্ছে না, হৃৎপিণ্ডে তো একটা আলাদা প্রাচীর আছে। সো এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে মহাধমনী থেকে আরেকটা ধমনী বের হয়, যেটাকে বলা হচ্ছে করোনারি ধমনী। মহাধমনী থেকে যে ধমনীটা বের হইলো, সেই ধমনীটার নাম কি বলতো? সেই ধমনীটার নাম হচ্ছে করোনারি ধমনী। তাহলে এই যে মহাধমনী থেকে একটা ধমনী হৃৎ প্রাচীরে রক্ত সরবরাহ করে, এই যে এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। তাহলে এই প্রাচীরগুলোতে রক্ত সরবরাহ করতেছে কে বলতো? এই যে এই করোনারি ধমনী, এই ধমনীটার নাম কি? করোনারি ধমনী। তাহলে দেখো ঘটনাটা কি ঘটতেছে। করোনারি রক্ত সংবহন তন্ত্র কোথা থেকে শুরু হচ্ছে? এই যে মহাধমনী থেকে শুরু হচ্ছে, এই যে এটা হচ্ছে মহাধমনী চলে গেছে, এই মহাধমনী থেকে আরেকটা ধমনী বের হইলো, যেটাকে বলা হচ্ছে করোনারি ধমনী। তারপরে এটা কোথায় যাচ্ছে? হৃৎপেশিতে যাচ্ছে, নট হৃৎপিণ্ডে, হৃৎপেশিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পেশি, হৃৎপিণ্ডের যে পেশি সেখানে যাচ্ছে। দেন এই যে করোনারি শিরা, এই করোনারি শিরার মাধ্যমে ডানলিন্দে প্রবেশ করতেছে। করোনারি শিরার মাধ্যমে কোথায়? ডানলিন্দে। খুবই সিম্পল, ভালো কথা। ওকে, এবার আরো একটা স্পেশাল, সেটা হচ্ছে পোর্টাল। পোর্টাল, এটা হচ্ছে একটু স্পেশাল। তোমরা পোর্ট নাম শুনছো না? ওই যে জাহাজে করে যখন মালপত্র বোঝাই করে জাহাজটা বিভিন্ন পোর্টে গিয়ে থামে, হ্যাঁ, বিভিন্ন পোর্টে গিয়ে থামাই। তো এই পোর্টাল রক্ত সংবহন তন্ত্র, এটা আসলে কি? এটা খুবই সিম্পল। দেখো, মানুষের যে পোর্টাল রক্ত সংবহন, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা দেখা যায়। ঠিক আছে, মানুষের দেহে যে শিরাটা দেখা যায় সেটার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। আর রুই মাছে কি দেখা যায়? এটা আমরা রুই মাছ পড়ার সময় দেখেছি গত ক্লাসে। তো রুই মাছে হেপাটিক এবং রেনাল দুইটাই দেখা যায়। তো বিষয়টার ঘটনাটা কি আসলে? ঘটনাটা হচ্ছে, দেখো, পোর্টাল রক্ত সংবহন তন্ত্রে আসলে কি হয়? পোর্টাল রক্ত সংবহন তন্ত্রে পৌষ্টিক অঙ্গাদি, পৌষ্টিক তন্ত্র এইখান থেকে শুরু হবে। সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যাবে এবং যকৃত থেকে হেপাটিক শিরার মাধ্যমে নিম্ন মহাশিরায় এসে যুক্ত হবে। আচ্ছা, ঘটনাটা কি এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরে নাও এই যে করোনারি, ধরে নাও এই যে মহাধমনীর মাধ্যমে এই রক্তটা কোথায় যাচ্ছে বলো তো? এই রক্তটা সারা দেহে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সারা দেহে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে যে এটা অক্সিজেন পরিবহন করে, এছাড়াও গ্লুকোজ বা আদার্স যে উপাদানগুলো আছে সেগুলো পরিবহন করে। তাহলে রক্তের কাজ হচ্ছে গ্লুকোজ বা আদার্স উপাদানগুলো, এগুলো হচ্ছে পরিবহন করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যকৃৎ, এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে যকৃৎ। তো রক্তের মধ্যে গ্লুকোজ পরিবাহিত হয় নিশ্চয়ই, কিন্তু গ্লুকোজের একটা নির্দিষ্ট সীমা আছে। গ্লুকোজ হচ্ছে 90 মিলিগ্রাম পার মিলিলিটার, এই টাইপের কোনো একটা সীমা আছে। হ্যাঁ, রক্তে চাইলে ইচ্ছা মতো গ্লুকোজ, ধরে নাও যে তুমি 10 কেজি ভাত খাইছো, ঠিক আছে, এখন 10 কেজি ভাত থেকে তো অনেকগুলো গ্লুকোজ তৈরি হবে। সো এই সব গ্লুকোজ যদি রক্তের মধ্যে থাকে, সেটা মানে রক্তের মধ্যে থাকতে পারবে না সব গ্লুকোজ, ঠিক আছে। সো এই যে অতিরিক্ত পরিমাণ যে গ্লুকোজ, রক্তের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজই থাকতে পারবে। তো এই যে অতিরিক্ত একটা পরিমাণ গ্লুকোজ, সেটা তো তোমার হচ্ছে কোথাও স্টোর করে রাখতে হবে, তাই না? আচ্ছা, এখন এই যে পৌষ্টিক যে অঙ্গাদি আছে, ধরে নাও যে তোমার হচ্ছে পাকস্থলী, তন্ত্র, হ্যাঁ, অর্থাৎ ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই জায়গাগুলো থেকে
যে রক্তটা আসে, ধরে নাও যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থেকে একটা নালী আসতেছে, এই যে এটা হচ্ছে একটা নালী, এই পাশে এটা হচ্ছে পৌষ্টিক অঙ্গতন্ত্র, এগুলো হচ্ছে পৌষ্টিক অঙ্গতন্ত্র। তো এইখান থেকে যে শিরাটা আসতেছে তার মধ্যে নিশ্চয়ই গ্লুকোজ আছে, পৌষ্টিক তন্ত্র থেকে যে ইয়েটা আসবে তার মধ্যে কি থাকবে, গ্লুকোজ থাকবে। এখন এখানে গ্লুকোজের পরিমাণটা বেশি আছে, তাহলে গ্লুকোজের এই রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি আছে, তাহলে কি এই রক্তটা কি ভালো হইলো না, কারণ রক্তে গ্লুকোজের পরিমাণটা নির্দিষ্ট থাকতে হয়। তো যেহেতু এখানে রক্তে গ্লুকোজের পরিমাণটা ধরে নাও যে এখানে থাকতে হবে, ধরে নাও যে 90, কিন্তু আছে হচ্ছে 110, তাহলে এই 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 যে শিরাটা, এই শিরাটা এখন যাবে যকৃতের মধ্যে। এবং আমরা তৃতীয় অধ্যায়ে পড়লাম না যে এখানে যকৃতে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, যকৃতে কি হয়, গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। তাহলে এই যে অতিরিক্ত যে পরিমাণ গ্লুকোজ, অর্থাৎ 20 মিলিগ্রাম ধরে নাও যে অতিরিক্ত গ্লুকোজ আছে, সেটা যকৃতে গ্লাইকোজেন আকারে জমা থাকে। দেন এই দিক দিয়ে যে শিরাটা বের হয়, এই শিরাটাতে দেখা যায় যে এই শিরাটাতে তোমার এখানে যে 110 মিলিগ্রাম গ্লুকোজ ছিল, এখানে আসার পরে দেখা যাচ্ছে যে 90টা যেটা থাকা উচিত সেটাই আছে। ঠিক আছে, তাহলে এই শিরাটার মাধ্যমে, এই শিরাটা এখন কোথায় যাবে বলতো, এই যে নিম্ন মহাশিরা যেটা, এই নিম্ন মহাশিরার সাথে গিয়ে যুক্ত হবে। এই যে এটা কি ছিল, নিম্ন মহাশিরা, তো এই নিম্ন মহাশিরার সাথে গিয়ে যুক্ত হবে। তাহলে এই যে পৌষ্টিক অঙ্গাদি থেকে যেই শিরাটা রক্ত যকৃতে প্রবেশ করে, সেই যকৃতে প্রবেশ করার যে শিরাটা, সেটাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তাহলে পোর্ট মানে কি, দেখো ধরে নাও যে এইখান থেকে রক্ত যাত্রা শুরু করছে, তার উদ্দেশ্য হচ্ছে যকৃতে যাওয়া, সরি হৃৎপিণ্ডে ফিরে যাওয়া। কিন্তু হৃৎপিণ্ডে ফিরে যাওয়ার আগে সে একটা পোর্টে গিয়ে থামলো। ধরে নাও যে একটা জাহাজ এখান থেকে, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করলো, আমেরিকাতে যাবে, এবং আমেরিকাতে যাওয়ার আগে সে অন্য কোনো এক জায়গাতে পোর্টে দাঁড়াইলো। এটা হচ্ছে পোর্টাল রক্ত সংবহন, এটা হচ্ছে পোর্টাল রক্ত সংবহন তন্ত্র বা পোর্টাল সংবহন তন্ত্র। ঠিক আছে, এই টাইপের, এভাবে চিন্তা করো। তাহলে পৌষ্টিক অঙ্গাদি থেকে যে রক্তটা, সেটা হচ্ছে যকৃতে যাচ্ছে, কিসের মাধ্যমে, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। যকৃত থেকে সেই রক্তটা হেপাটিক শিরার মাধ্যমে কোথায় যাচ্ছে বলতো, যকৃত থেকে হেপাটিক শিরার মাধ্যমে যাচ্ছে নিম্ন মহাশিরা। এই যে এটা কি, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আসো লাস্ট কয়েকটা টপিক আছে জাস্ট। সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কপাটিকা। সো কপাটিকা, এই নামগুলো একটু মাথায় রাখতে হবে। আমি জাস্ট একটু দেখাই দিই কপাটিকাগুলো কোথায় থাকে। কপাটিকার সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, সো 6টা কপাটিকা, কোনটা কোথায় থাকে এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে থেকে ট্রাইকাসপিড কপাটিকা, এটা জানো। তাহলে বাম অলিন্দ আর বাম নীলার মাঝখানে আছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এটা তো জানো যে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নীলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নীলয়। তাহলে এখানে আছে ট্রাইকাসপিড আর এখানে হচ্ছে বাইকাসপিড। তাহলে ট্রাইকাসপিড বাম অলিন্দ বাম নীলয়ের মাঝখানে, তাহলে বা বা, আর ট্রাইকাসপিড এটা হচ্ছে ডান অলিন্দ ডান নীলয়ের মাঝখানে। দেন পালমোনারি কপাটিকা, দেন কি ভাইয়া, দেন হচ্ছে পালমোনারি কপাটিকা। তাহলে এই যে এটা হচ্ছে পালমোনারি ধমনী, তাহলে এইখানে কপাটিকা আছে, এটা হচ্ছে পালমোনারি কপাটিকা। তাহলে কোথায় কোথায় বলো তো, ডান নীলয় আর পালমোনারি ধমনীর মাঝখানে। এইখানে হচ্ছে অ্যাওটা, হ্যাঁ, এই মহাধমনী বা এর আরেকটা নাম হচ্ছে অ্যাওটা, এটাকে কি নামে ডাকা হয়, অ্যাওটা। তাহলে অ্যাওটিক কপাটিকা, এই অ্যাওটিক কপাটিকা কার কার মাঝখানে থাকবে, তাহলে বাম নীলয় আর অ্যাওটার মাঝখানে, বাম নীলয় ও অ্যাওটার মাঝখানে থাকবে অ্যাওটিক কপাটিকা। সিম্পল। আরেকটা কপাটিকা, সেটা হচ্ছে এই যে এইখানে তুমি দেখছো না যে এটা হচ্ছে নিম্ন মহাশিরা ছিল, নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরা আর ডান অলিন্দ, তাহলে এই ইনফিরিয়র ভেনা কাভা মানে হচ্ছে নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের মাঝখানে কি থাকবে, ডান অলিন্দের মাঝখানে থাকবে ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, এবং আরেকটা হচ্ছে থিভেসিয়ান কপাটিকা। এই যে এখানে করোনারি যে শিরাটা দেখছো, এই করোনারি শিরা বা করোনারি সাইনাস এবং ডান অলিন্দ, এই দুটার মাঝখানে একটা কপাটিকা থাকে, সেটাকে বলা হচ্ছে থিভেসিয়ান কপাটিকা। তাহলে করোনারি সাইনাস এবং ডান অলিন্দের মাঝখানে, তাহলে থিভেসিয়ান কপাটিকার আরেকটা নাম আমি বলতে পারি করোনারি কপাটিকা, করোনারি কপাটিকা, কপাটিকা। তাহলে দেখো এখানে ইউস্টেশিয়ান কপাটিকা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের মাঝখানে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো তো ভাইয়া মাইটাল কপাটিকা এটা কোথায় থাকে, তুমি হয়তো বা ঘাবড়ায় যাবা। তো দেখো এখানে বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম কিন্তু মাইটাল কপাটিকা,
এবং এখানে পাল্লা হচ্ছে 2টা, বাকিগুলোর হচ্ছে 3টা করে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে জাংশনাল টিস্যু বা সংযোজী কলা, এর অবস্থান কোথায় এটা তোমার জানতে হবে। তাহলে এই আবারও এই হৃৎপিণ্ডেই আঁকাইতে হবে আমাদের। দেখো এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে। তো এই স্যানের অবস্থান কোথায়? স্যানের অবস্থানটা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। সরি, ভুল বললাম। স্যানের অবস্থানটা হচ্ছে ভাইয়া এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে স্যান। এভিএন এর অবস্থান কোথায়? এই জায়গাটাতে হচ্ছে এভিএন। বান্ডল অফ হিস কোথায়? এইখানে। পার্কিনজি ফাইবার হচ্ছে নিলয় প্রাচীরে। তাহলে এতটুকুই মনে রাখো যে স্যান, যেটাকে অপর নাম ডাকা হয় পেসমেকার বলে ডাকা হয়, তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার, পেসমেকার, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে। এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে ডান অলিন্দের প্রাচীর, এটা হচ্ছে ডান অলিন্দের প্রাচীর। এভিএন বা যেটাকে হচ্ছে রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার, তাহলে এই সংরক্ষিত পেসমেকার কোথায় আছে? না, এটা ডান অলিন্দ প্রাচীর না। সংরক্ষিত পেসমেকার হচ্ছে ডান অলিন্দ নিলয় প্রাচীরে, ঠিক আছে। এটা হচ্ছে ডান, হ্যাঁ ঠিক আছে, ডান অলিন্দ নিলয় প্রাচীর হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, বা এই যে ট্রাইকাসপিড কপাটিকার উপরেও বলা যায়, ঠিক আছে। বান্ডল অফ হিস কোথায় আছে? এই যে এটা হচ্ছে আন্ত আন্ত নাকি আন্ত, ঠিক আছে, আন্ত নিলয় পর্দায়, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আন্ত নিলয় পর্দায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2টা নিলয়ের মাঝখানে যে পর্দা সেইখানে। আর পার্কিনজি ফাইবার কোথায়? ফাইবারের মতো, জালের মতো এটা ছড়ায় আছে নিলয়ের প্রাচীরে। সো পার্কিনজি ফাইবার কোথায়? নিলয়ের প্রাচীরে। সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন সংকেতটা পরিবহন হতে কতটুকু সময় লাগে দেখো। স্যান থেকে এভিএনে যাইতে সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। কোথা থেকে? স্যান থেকে এভিএনে আসতে, অর্থাৎ এইখান থেকে এইখানে উদ্দীপনাটা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এখন এই এভিএনে আসার পরে এইখানে কিছুটা রেস্ট করে, এই তথ্যটা সংকেতটা আসার পরে, উদ্দীপনাটা আসার পরে কিছুক্ষণ রেস্ট করে। তাহলে এই এভিএনে এই উদ্দীপনা কিছুটা দেরি করে, এটাকে বলা হচ্ছে এভিনোডাল ডিলে। কি বলা হয়? এভিনোডাল ডিলে। তাহলে এই ডিলেটা কতটুকু সময়? 0.09 সেকেন্ড। দেন এই এভিএন থেকে নিলয়ের প্রাচীরে এখন যাইতে হবে। তাহলে এভিএন থেকে এই যে বান্ডল হয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে, তাহলে এভিএন থেকে ভেন্ট্রিকলের প্রাচীরে পেশিতে পৌঁছাতে সময় লাগে কত? 0.04 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি যদি একদম বলি যে এই জায়গাটা থেকে এই নিলয়ের প্রাচীরে পৌঁছাইতে সময় কতটুকু লাগে, তাহলে সবগুলো যোগ করে দাও, 0.16 সেকেন্ড। ঠিক আছে, বিষয়টা এমন যে তুমি হচ্ছে তোমার বাসা থেকে বের হয়েছো, তুমি স্কুলে যাবা, এটা হচ্ছে তোমার স্কুল। এখন তুমি বাসা থেকে বের হয়ে 3 মিনিটে তোমার বন্ধুর বাসায় গেলে, এখানে সময় লাগছে 3 মিনিট। দিয়ে তোমার বন্ধু রেডি টেডি হয়েছে, অর্থাৎ এখানে তুমি 9 মিনিট রেস্ট করছো বা দাঁড়ায় আছিলা। দেন 4 মিনিটে তোমার বন্ধুর বাসা থেকে 4 মিনিটে তোমার স্কুল পর্যন্ত পৌঁছাইছো। তাহলে সর্বমোট সময় কতটুকু লাগছে বলো তো তোমার বাসা থেকে স্কুলে যাইতে? তো 3 আর 9 12 আর 4 16 মিনিট সময় লাগছে। এইভাবে আর কি হিসাবটা করো। ওকে, তাহলে এই অধ্যায়টা শেষ হলো ভাইয়া। আমরা পরের ক্লাসটাতে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করে দিব, ঠিক আছে। তো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।